সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অদূরে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1434তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ জামশেদ আলীর জীবনের আজ থেকে বহু বৎসর আগে ঘটে যাওয়া জামশেদ আলীর জীবনের চরম ভয়ানক এক আশ্চর্যজনক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, যে কাহিনীর টাইটেল স্ত্রীর ভাঙা কবরে পাওয়া গেল লক্ষ টাকার ভান্ডিল। স্ত্রীর ভাঙা কবরে কিভাবে লক্ষ টাকার ভান্ডিল পাওয়া গেল, এই গল্পটা আমাকে আজ আবারও মনে করিয়ে দিল, আল্লাহ যাকে উপর থেকে টানে, পৃথিবীর সব মানুষগুলো যদি চেষ্টা করে তাকে নিচে নামানোর জন্য, তা সম্ভব নয়। আমার কাছে মনে হয় এই গল্পটা থেকে আপনি আজ যা শিখতে পারবেন তা আপনার জীবনকে পুরো পরিবর্তন করে দিতে পারবে। সবাই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। বন্ধুরা, আমরা কাশ্মীরের একটা চমৎকার আপেল বাগান ভিজিট করেছিলাম। কাশ্মীরের সেই টসটসা আপেল বাগান আমার কাছে মনে হলো যেন বাংলাদেশে বড়ই গাছের মতো সেখানে আপেল ধরে আছে। চমৎকার এই সুন্দর ভিডিওটা দেখতে হলে এই আই বাটনে ক্লিক করে অথবা এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে আপনারা আপেল বাগানের 9 মিনিটের সেই মনোমুগ্ধকর ভিডিওটা উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জামশেদ আলী। আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য সংখ্যা রয়েছে আমার নানা নানি। আমার নানা নানি আমাদের পরিবারেই থাকতো। শুধু তাই নয়, আমাদের পরিবারে রয়েছে আমার ছোট 2টা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা সিলেট শহরের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চ বিত্ত পরিবার। এক কথায় বলতে গেলে আমাদের পরিবারের সব মানুষগুলো যখন একসাথে খাবার খেতে বসতো তখন মনে হতো যে এটা একটা ছোটোখাটো মিলাদের অনুষ্ঠান। আমাদের বাড়ির রান্নাবান্না হতো বাড়ির উঠানের পাশেই, কারণ এতগুলো মানুষের রান্নাবান্না করা তো সহজ কোনো কথা নয়। সকাল থেকেই বাড়ির মহিলারা রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকতো। যাই হোক, ছোটোবেলা থেকেই এই বড় পরিবারে জন্মগ্রহণ করে প্রত্যেকের আদর আর ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো বেশ ভালোই কাটে। আস্তে আস্তে করে এই পরিবারে আমি একটু একটু করে বড় হতে থাকি। ছোটোবেলা থেকে আমার নানা নানি, আমার দাদা দাদি আর আমার বাবা মা স্বপ্ন দেখেছিল আমাকে মাদ্রাসার লাইনে পড়াশোনা করাবে, কিন্তু আমি এত বেশি দুষ্ট ছিলাম যে মাদ্রাসার লাইনে তো নাই, আমি স্কুল লাইনেও পড়াশোনা করিনি। আমি ছোটোবেলা থেকে এত পরিমাণে দুষ্টুমি করতাম যা ঠিক বলার মতো না। এমন করে আমার বয়স যখন প্রায় 7 বৎসরের কাছাকাছি, সে সময় আমার নানা ভাই মারা যায়। আমাদের বাড়ি থেকে আমার নানা ভাই মারা যায় এবং আমি আমার নানা ভাইকে অনেক বেশি ভালোবাসতাম। আমার নানা ভাইয়ের সাথে মনে হয় যেন আমার আত্মার সম্পর্ক ছিল। আমার নানা ভাই মারা যাওয়ার পরে আমার দুষ্টুমি প্রায় অনেকটাই কমে যায়। আমি আর আগের মতো দুষ্টুমি করি না। যখনই নানা ভাইয়ের কথা মনে হতো আমি ঠিক তখনই নানা ভাইয়ের কবরে গিয়ে হাত জোড় মিলিয়ে বসে থাকতাম। আমার নানা ভাই মারা যাওয়ার পরে আমি কিছুটা মসজিদমুখী হয়ে পড়ি। আমি নামাজ কালাম পড়ি, আমি দিনের পথে চলি এবং কিছুটা না, প্রায় অনেকটাই আমি ভালো হয়ে যাই। এরকম করতে করতে আমার বয়স প্রায় 15 থেকে 16 বৎসর হয়ে যায়। 15-16 বৎসরে আমি তখন মুখের মধ্যে দাড়ি রাখি। শৈশবের ওই দুষ্ট চঞ্চল ছেলেটা তখন পায়জামা পাঞ্জাবি, মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি পরে ঘুরে বেড়াতাম। মুরব্বি দেখলে সালাম দিতাম এবং দিনের পথে চলতাম। এই করতে করতে আমার বয়স ঠিক 17 বৎসর। ওই বয়সে আমি আমাদের এলাকা থেকে বেশ দূরের একটা মাজারে যাই। তো মাজারে আমি মাজার প্রেমী একজন মানুষ ছিলাম। শাহজালাল শাহপরান সাহেবের মাজারে যাইতাম এবং এক কথায় বলতে গেলে আমি মাজার বিশ্বাসী একটা ছেলে। তা আমি তখন ওই মাজার জিয়ারাতের উদ্দেশ্যে যাই। মাজারটা জিয়ারাত করে ওখান থেকে যখন বেরিয়ে আসতেছিলাম তখন প্রায় মাগরিবের একটু পর হয়ে গেছে। আমি ভেবেছিলাম মাজার থেকে নেমে গিয়ে আমি মাগরিবের নামাজটা পড়ব, কিন্তু বড় কথা হচ্ছে মাজার থেকে নিচে নামার পরে আমার মনে হয় যেন আমার মাথাটা ঘুরে গেল। আমি পূর্ব পশ্চিম দিক খুঁজে পাচ্ছিলাম না যে আমি কোন দিকে যাব, আমি নামাজ পড়ব, মসজিদটা কোন দিকে, আমি সেটা খুঁজে পাই না। হঠাৎ করে আমার মাথাটা ঘুরে গেল। কেন মাথাটা ঘুরে গেল এটা ঠিক বুঝতে পারলাম না। আস্তে আস্তে করে মসজিদ থেকে বের হয়ে আমি তখন মাথা ঠিক করার জন্য এদিক সেদিক হাঁটতে এসি। তখন আমি প্রায় মাজারের পিছনের অংশে চলে যাই। মাজারের পিছনের অংশে যাওয়ার পরে আমি দেখতে পাই একটা মহিলা সাদা কাপড় পরিহিত অবস্থায় বসে আছে। তো মাজারে তো এমনিতেই একটু উল্টাপাল্টা মানুষজন বসে থাকে, যারা বিভিন্ন ফকির দেউলিয়া বা ওই রকম ভেসে বসে থাকে। তা
তা আমি মনে করলাম যে এইটা কোনো একটা ফকির মহিলা হবে। তো যেহেতু আমার মাথা ঘুরে গেছে, আমি এই মাজারে এর আগেও বেশ অনেকবার এসেছিলাম, কিন্তু হঠাৎ করে কেন আজকে আমার মাথা ঘুরে গেল, আমি কেন দিশ পাচ্ছি না, এটা ঠিক বুঝতে পারতেছিলাম না। আমি শুধু মহিলাটাকেই দেখলাম, উনি একটা সাদা কাপড় পরে মানে মুখের মধ্যে দিয়ে উনি বসে আছে। আমি তখন মহিলাটাকে বললাম, আপনি কি বলতে পারেন এখানে মসজিদটা কোন দিকে? এই কথাটা বলা মাত্রই মহিলা তখন তার মুখটা এইভাবে উপরের দিকে উঠালো। তার মুখটা উপরের দিকে উঠালো, তার মুখটা মনে হলো যেন একেবারে কালি, মানে খুবই কালি, এত বিশ্রী চেহারা। আমি দেখে একটা চিৎকার দিছি, চিৎকার দিয়ে পিছনের দিকে দৌড় দিছি, দৌড় দিয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তো জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার যখন জ্ঞান ফিরে, আমি তখন দেখি মাজারের গেটে আমাকে শোয়ায় রাখছে। আমার চোখে মুখে আমার পুরো শরীরে তারা পানি দিয়ে দেয়। আমাকে জিজ্ঞেস করে তোমার বাড়ি কই? আমি তখন আমার বাড়িঘরের ঠিকানা বললাম। তারা তখন আমাকে ওখান থেকে গাড়ি যোগে আমার বাড়িতে পাঠালো। রাতে প্রায় এশার নামাজের পরে আমি বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আব্বা আম্মাকে তখন সেখানকার লোকেরা বলল যে উনি এরকম অজ্ঞান অবস্থায় মাজারের পিছনে ওনাকে পাওয়া গেছে, আমরা নিয়ে আসছি। তো সবাই বলল যে হঠাৎ করে ওর কি হইল। তো বাড়িতে আসছি, আমার আব্বা আম্মা আমার সাথে খারাপ ব্যবহার করে নাই। আমারে বলল যে তুই কেন এরকম দূরে দূরে মাজারে যাস, এত তো মাজারে যাওয়ার দরকার নাই, নামাজ কালাম পর দিনের পথে চল, এত মাজারে যেতে হবে না। এরপরেও আমি প্রচণ্ড রকমের মাজার প্রেমী বা মাজার ভালোবাসাওয়ালা একটা ছেলে ছিলাম। তারপরও আমি দূর দূরান্তে মাজারের উদ্দেশ্যে ছুটে যেতাম। কিন্তু সেদিনকার জীবনে মানে সেদিনকার পরে ওই মাজারের পিছনে জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার জীবনে একটা অন্যরকম ঘটনা ঘটে। ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করি। যেটা হয়, আমি ওই মহিলাটাকে দেখেছিলাম এবং মহিলার ওই বিশ্রী চেহারা আমি তাও দেখেছি, কিন্তু সে রাতে আমি যখন ঘুমাই আমি দেখতে পাই লাল কাপড় পরিহিত অবস্থায় মাথায় গোমটা দেওয়া একটা কালি মেয়ে, মানে খুবই কালো তার চেহারা। এই মেয়েটাকে আমি স্বপ্নে দেখি এবং মেয়েটা আমার স্বপ্নে এসেই যখন হাসি দেয়, মানে দাঁত বের করে যখন হাসি দেয়, মা গো বলে আমার ঘুমটা তখন ভেঙে যায়। চেহারাটা একদম কালো, চেহারার ফেস কাটিং বোঝা যায় না যে দেখতে এর মতো বা ওর মতো, এরকম বোঝা যায় না, কিন্তু মুখটা একেবারে কালো, খুবই বিশ্রী চেহারা। তো এই স্বপ্নটা আমি ওই যে মানে মাজার থেকে যে রাতে এসেছিলাম সে রাতে এই স্বপ্নটা দেখি। তো সকালবেলা তখন আমার নানি ছিল, আমার নানিও তখন মানে একদম অবস্থা খারাপ, বাঁচবে না। আমার নানিকে তখন আমার এক দুঃসম্পর্কের খালা আছে, খালা নিয়ে যায়। নানা মারা যাওয়ার পরে নানি তখন ওই খালার বাড়িতে থাকতো, আর আমার দাদা দাদি আছে। তা আমি তখন আমার দাদির কাছে বিষয়টা বললাম যে দাদি, গতকালকে আমার সাথে মাজারে এরকম একটা ঘটনা ঘটে এবং এরপরে আমি গতকালকে রাতে এমন একটা স্বপ্ন দেখেছি। দাদি আমারে বলে, তুই তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়িস এবং যথেষ্ট পরিমাণে ধর্মপ্রিয় একটা ছেলে, তো তোর সাথে এসব হওয়ার তো কথা না। তা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে তা তো আমি বুঝি না। তারপরেও সন্ধ্যাবেলায় ঘর থেকে একটু কম বের হবি, একটু পর্দা টর্দা বাড়ি, একটু ভালোভাবে চলাফেরা করবি। তো আমার দাদি আমাকে এগুলো বলে দিয়ে, তো সেই দিনটাও কেটে গেল, এদিক সেদিক ঘুরে সেই দিনটাও কাটলো। এই দিন রাতেও মানে এর পরের রাতেও আমি একইভাবে স্বপ্নটা আবারও দেখি। রাতের বেলায় চোখটা বন্ধ করলেই ঘুমটা পড়া অবস্থায় আমি তখন দেখতে পাই যে একটা কালো বিশ্রী চেহারার একটা মেয়ে। এটা দেখো আমার ওই দিনও ঘুম ভেঙে যায়। পরের দিন আমি আমার দাদিকে বললে আমার দাদি তখন আমার মাকে জানায়। আমার মা আর দাদি মিলে তখন সিদ্ধান্ত নিল আমাকে একটা কবিরাজের বাড়িতে নিয়ে যাবে। একটা কবিরাজের বাড়িতে নিবে, গিয়ে ওই কবিরাজের সাথে কথাবার্তা বলে আমাকে তাবিজ তোমার দিবে, যেহেতু আমার উপর একটা খারাপ জিনের আসর তারা মনে করতেছে। তো ওই সময় আপনার কবিরাজ অ্যাভেলেবেল ছিল, মানে কবিরাজের অভাব নাই, হয়তো ডাক্তার পাওয়া যেত না, কিন্তু বাড়িতে বাড়িতেই কবিরাজ ছিল। তারপরেও আমার দাদি আর আমার মা মিলে আমাকে দূরের একটা কবিরাজের বাড়িতে নিয়ে যায়। সেই কবিরাজের বাড়িতে নিলে পরে কবিরাজ আমাকে দেখে আমার মাকে বলে, তোর ছেলের উপরে একটা খারাপ জিনের নজর পড়েছে, ওই জিনটা মাজারে থাকে এবং এটা একটা মহিলা জিন, মহিলা জিনটা মাজারে থাকে, তোর ছেলে ওই মহিলা জিনকে ডাক দিয়ে তার তার ধ্যান নষ্ট করে ফেলেছে। তো তার ধ্যান নষ্ট হয়ে যাওয়ার কারণে তোর ছেলের আজকে এই অবস্থা। তো ঠিক আছে, আমি ঠিক করে দিব, আমাকে তাবিজ তোমান দেয়, পানি পরা দেয় এবং আমি তখন বাড়িতে আসি। কিন্তু অবাক করা বিষয় হলো ভাই, বাড়িতে আসার পরেও আমার এই সমস্যার কোনো সমাধান হলো না। এরপরেও আমি প্রতি রাতেই এই একই স্বপ্ন দেখে যাইতাম। চোখটা বন্ধ করলে আমি স্বপ্নটা দেখতাম। তো স্বপ্নটা দেখে পরে আমি লাফ দিয়ে উঠে বসতাম। তো আমাদের পরিবারে তো অনেকেই ছিল, মানে আমাদের পরিবারের সদস্যের সংখ্যা অভাব নাই। সবাই তখন বিষয়টা জেনে গেল যে জামশেদের এরকম হচ্ছে, ও এরকম স্বপ্ন দেখতেছে। তো আমাদের পরিবারে কেউ আমার জন্য পানি পড়া নিয়ে আসে কোনো হুজুরের কাছ থেকে, কেউ তাবিজ পড়া, কেউ সিন্নি, কেউ শ্যামাই, এটা সেটা মাজার টাজার থেকে নিয়ে আসে আমাকে খাওয়ায়। বাট আমি এগুলো খাই, আমার কোনো উপকার হয় না। দিন যায় রাত যায়, আমি এই স্বপ্নটা দেখতেছি, চোখটা বন্ধ করলেই স্বপ্নটা দেখতে পাই।
আমাকে অনেকেই জিজ্ঞেস করে মেয়েটা দেখতে কেমন, তার মুখমণ্ডল কেমন। আমি তার মুখমণ্ডলের কোনো বর্ণনা দিতে পারি না, শুধু আমি এইটুকুই বুঝলাম বা এইটুকুই বলি যে মেয়েটা দেখতে খুব কালো ছিল, চেহারা সুন্দর না, খুবই কালো। তো এই স্বপ্নটা দেখতে দেখতে আমি তখন আগের মতো আর নামাজও পড়তাম না, মসজিদেও যাইতাম না, একটু অন্যরকম আমি তখন হয়ে যাই। এই স্বপ্নটা দেখতে দেখতে আমার ব্রেনে একটা সমস্যা দেখা দেয়। এইভাবে প্রায় 2 থেকে আড়াই বছর ধরে এই ভয়ঙ্কর রকম স্বপ্নটা দেখতে দেখতে আমি বড় হই, মানে আমার 2-2.5 বছর কেটে যায়। তো আমার বয়স তখন প্রায় 20 থেকে 21 বছরের কাছাকাছি। আমার আব্বা আম্মাকে তখন সবাই বুদ্ধি দিচ্ছিল, একটা কাজ করো, জামশেদ থেকে একটা বিয়ে করাই দাও, যেহেতু ওর এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, তাহলে বিয়ে করলে হয়তো এগুলা থেকে বেঁচে যেতে পারবে, একটা কাজ করো, ওকে বিয়ে করাই দাও। তুই তখন খুবভাবে চাপ দিল আমাকে বিয়ে করানোর জন্য। আমি আমার আব্বা আম্মাকে বললাম যে আমি একটা রাতেও শান্তিতে ঘুমোতে পারি না, প্রতিটা রাতে এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে আমার ঘুম ভাঙে। তো এই অবস্থার মধ্যে আমি বিয়ে করব না, আমি সম্পূর্ণভাবে বিয়ের বিপক্ষে না, আমি বিয়ে করব না। কিন্তু আমার আব্বা আম্মা আমাকে দিনের পর দিন চাপ দিতেছে, না তোর বিয়ে করাই লাগবে, এবং সবাই বলতেছে যে বিয়ে যদি আমি করে ফেলি তাহলে রাতের বেলায় দেখা ওই ভয়ঙ্কর স্বপ্নটা আমি আর দেখব না। এটাই সবাই বলা বলি করতেছে, কিন্তু এটা কোনো হুজুরের কথা না, কোনো কবিরাজের কথা না, কোনো তান্ত্রিকের কথা না, এইটা আমার পরিবারের কথা যে আমি বিয়ে করলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। তারা আমার জন্য মেয়ে দেখতেছে, এখানে সেখানে বিভিন্ন জায়গায় আমার জন্য মেয়ে দেখতেছে, কিন্তু আমি আর বিয়ে করব না, করবই না। লাস্ট পর্যন্ত আমার দাদি একদিন এসে আমার হাতে ধরলো, ধরে বলতেছে যে তোর চেহারাটা একেবারে শুকাই গেছে, তুই রাতের বেলায় ঘুমাইতে পারিস না, তোর চোখগুলো ঘরতে ঢুকে গেছে, চেহারা অনেক মলিন হয়ে গেছে, তুই নাতিনা ভালো, তুই একটা বিয়ে কর, যদি বিয়ে করিস তাহলে আল্লাহর রহমতে এই সমস্ত সমস্যা থেকে তুই বের হতে পারবি, তুই বিয়ে করে ফেল। আমার দাদি যখন এসে আমার হাত ধরে, আমি আমার দাদিকে অনেক পছন্দ করতাম। দাদি কোনো কথা বললে আমি সহজে এই কথা ফেলতাম না। দাদি এসে হাত ধরার পরে আমি তখন দাদির প্রস্তাবে রাজি হলাম যে ঠিক আছে দাদি, তুমি যদি বলো বিয়ে করতে হবে তাহলে আমি করব, কিন্তু বিশ্বাস করো এই সময় আমার বিয়ে করার কোনো ইচ্ছা নাই। এরপরে তারা আমার জন্য মেয়ে দেখতে শুরু করে। আমাদের গ্রাম থেকে বেশ দূরের একটা গ্রামে মরিয়ম আক্তার নামের এক মেয়ে আমার জন্য ঠিক করে। মেয়েটাও দেখতে শুনতে বেশ সুন্দরী, আমি আমার দাদির মুখে শুনেছিলাম। আমি তখন মেয়ে দেখার জন্য গেলাম। তো মেয়ে দেখার জন্য গেলাম, পরিবারের সবাই মিলে মেয়ে দেখতে গেছি। মেয়েটা বয়স হবে প্রায় আমার মতোই, মানে একটু বয়স্ক, কিন্তু মেয়েটা 5 ওয়াক্ত নামাজি। নামাজ কালাম পরে একটা মেয়ে, নামাজ কালাম পরে রোজা রাখে, দিনের পথে চলে, এবং দেখতে শুনতে আমি যতটুকু দেখলাম যে খুবই পর্দাশীল একটা মহিলা বা মেয়ে। তো আমার পরিবারকে আমি বললাম যে ঠিক আছে, মেয়ে আমার পছন্দ হয়েছে। তো ইসলাম শরিয়াত মোতাবেক খুব বেশি আয়োজন না করে ধর্ম অনুযায়ী তখন এই মেয়েটাকে আমাকে বিয়ে করানো হয়। পারিবারিকভাবে আমি তখন এই মেয়েটাকে বিয়ে করি, বিয়ে করে তাকে নিয়ে আমি ঘরে আসি। কোনো কবিরাজ যে কথা বলে নাই বা অন্যরা যে কথা বলে নাই, আমার পরিবারের মানুষগুলো যে বুদ্ধিটা আমাকে দিয়েছিল যে তুই বিয়ে করে ফেল এবং বিয়ে করলে এই সমস্যা থেকে বের হতে পারবি, সত্যি তাই হলো। আমি বিয়ে করার পরে আমি আর এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখি না। যেই স্বপ্ন আমাকে রাতের বেলায় ঘুমোতে দিত না, অন্ধকার রাতে এই স্বপ্নটা দেখে আমি আঁতকে উঠতাম, লাফ দিয়ে ঘুম থেকে উঠে যাইতাম। কিন্তু এখন আর আমি সেই স্বপ্নটা দেখি না। আমি সম্পূর্ণভাবে এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসতে পারছি। আল্লাহর কাছে লাখো কোটি গুণ শুকরিয়া, আমার বউ মরিয়ম আক্তারকে নিয়ে আমি বেশ ভালোই আছি। তো মরিয়ম আক্তার যদিও 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া একটা মেয়ে ছিল, কিন্তু ভিতরে ভিতরে ও অনেকটা মডার্ন ছিল, অনেক মডার্ন টাইপের ওর চলাফেরা ছিল। কিন্তু এইটা বিয়ের আগে আমি বুঝতে পারি নাই। ওকে বিয়ে করার পরে আমি কিছুটা নামাজ কালাম থেকে প্রায় ওই যে স্বপ্নটা দেখতে দেখতে আমি অনেকটা সরে আসছি। আমি তখন থেকে আর ওভাবে নামাজ কালাম পড়ি না। আমার আব্বার ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা বাণিজ্য দেখাশোনা করি, পরিবারের সাথে চলাফেরা করি, এবং মোটামুটি ওভাবেই তখন আমার সময়গুলো কাটতেছে। এরকম করতে করতে একটা সময় মরিয়ম গর্ভবতী হয়। ও যখন গর্ভবতী হয় তখন আমার পরিবারের সবগুলো মানুষ খুবই খুশি হয় যে আলহামদুলিল্লাহ আমার সন্তান হবে, আমি বাবা হব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার মরিয়মের ঘরে একটা মৃত মেয়ে সন্তান হয়, এবং এটাতে আমার পরিবার অনেকটা ভেঙে পড়ে। সবাই অনেক টেনশনে পড়ে যায় যে হঠাৎ কেন একটা মৃত সন্তান হলো। এরপরে প্রায় 1 বছরের মতো, প্রায় 2 বছরের মতো আমি কোনো সন্তানাদি নেইনি। 2 বছর পরে মরিয়ম আবারও প্রেগনেন্ট হয়। এবার ও যেদিন পেটে সন্তান আসে, ওই দিন একটা আমরা যেদিন খবর পাইলাম যে ও বললো যে ওর পেটে বাচ্চা আসতেছে, এই খবর পাওয়ার পরে এর প্রায় 2 থেকে 3 দিন পরে একটা মহিলা আসছে আমাদের বাড়িতে। তখন প্রায় আপনার আসরের নামাজের পরে, শীতকাল ছিল সময়টাতে, শীতের সময় ছিল, আসরের পরেই তো ধরেন সূর্য অনেকটা ডুবে যায়, চারদিকে কুয়াশা পড়তেছে। তো একটা মহিলা আসছিল আমাদের বাড়িতে। আমি বাড়িতে ছিলাম না, আমি বাইরে ছিলাম, এটা পরে আমি জানতে পারি। মহিলা আসার পরে
আমার বউ তখন মহিলারে মানে মহিলা বললো আমার ভাত দে, আমি ভাত খাবো। আমার বউ তখন মহিলারে খাইতে দিছে। তা খাইতে দেওয়ার পরে আমাদের ঘরে ওই দিন তরকারি ছিল না, মানে আমরা কিন্তু তখন পৃথক হয়ে যাই ওই সময়টাতে। আমরা কাকারা, আমরা যারা আছে, আমরা সবাই পৃথক হয়ে যাই। আমি, আমার আব্বা আম্মা, আর আমার আব্বা আম্মা, আমি, আমার বউ, আমরা একসাথে, আমার ভাই বোনেরা মিলে একসাথে থাকতাম। তো এরপরও আমার পরিবার, আমি আবার কী করতাম, মানে প্রতিদিন সন্ধ্যা 7টা বাজে ভাত খেয়ে ফেলতাম, মানে রাতের খাবারটা সন্ধ্যা 7টা বাজে খাইতাম। 7টার পরে আমি আর খাবার খাইতাম না। তো মহিলা যখন খাবার চাইলো, আমার বউ তখন করলো কি, মহিলারে খাবার দিছে। তো একটুখানি তরকারি ছিল রাতের বেলায়, আমি ভাত খাবো সন্ধ্যা রাতে, আর রান্নাবান্না হওয়ার পরে এরপরে আমার ভাই বোনেরা খাবে। তো আমার বউ করলো কি, তরকারি যেহেতু একটু আছে, ওই তরকারিটা ওই পাগল মহিলারে দিল না। তরকারিটা মহিলারে না দেওয়ার পরে ও তখন করলো কি, মানে এই খাবারটা খাইলো, মানে খাবারটা এই মানে মহিলারে দিল, কিন্তু পুরান তরকারি বা পেঁয়াজ টিয়াজ কী দিয়ে জানিয়ে দিছে, মানে ভালো তরকারি দেয় নাই। তো মহিলা তখন খাবার খাইছে, মানে খাবার খাইতে আসছে, মধ্য পর্যন্ত খাওয়ার পরে আমার বউরে নাকি বলতেছে, তুই আমারে পেঁয়াজ দিয়া শুকনো মরিচ দিয়া ভাত খাইতে দিলি কেন, তোর ঘরে কোনো তরকারি নাই? তা আমার বউ তখন মহিলারে বলল যে না, আমার ঘরে তরকারি নাই। তো এটা বলার পরে মহিলা নাকি তখন হাসতেছে, মানে হাইসা হাইসা ভাতগুলা খাইছে, খাইয়া বলে দিয়ে আমারে পানি দে। তো এটা বলার পরে তখন পানি দিছে। পানি দেওয়ার পরে মহিলা হাত ধুইল, হাত ধোয়ার পরে যা করলো, এই হাত ধোয়া পানিটাই আমার বউয়ের গায়ে মারলো। আমার বউয়ের গায়ে পানিটা পুরোটাই হাত দিয়ে বউয়ের গায়ে মারলো। মাইরা বলতেছে, তোর ঘরে তরকারি ছিল, তোর জামাইরে খাওয়াবি, এই জন্য আমার দেশ নাই তো, তোর মুখের মধ্যে আমি এই হাত ধোয়ার পানি দিলাম, তোর মুখে সমস্যা হবে কিন্তু তোর সন্তানটা আলেম হবে, তোর সন্তানটা আলেম হবে কিন্তু তোর মুখে সমস্যা হবে। তো এটা বলার পরেই আমার বউ তখন চিৎকাতে, যেহেতু মুখের মধ্যে পানি দিয়ে দিছে, শীতকালে আবার হাত ধোয়া পানি, হাত ধোয়া পানি তো মানে একটু ময়লা টাইপের হয়। তো সবাই তখন দৌড়ে আসছে, আসার পরে মহিলারা ধাক্কায় ধাক্কায় ঘর থেকে বের করে দিছে। আমি ছিলাম আপনার বাজারে, আমার কাছে তখন বাজারে খবর গেছে যে ভাই এমন এমন ঘটনা। তা আমি তাড়াতাড়ি লাইট নিয়ে বাড়িতে আসছে, আইসা দেখি যে আমাদের বাড়িতে আশেপাশে বাড়ির কয়েকজন মানুষ চলে আসছে, মানে সবাই মিলে ওখানে বসে আছে। তা আমি আমার বউরে বললাম কী হয়েছে, বলে এমন এমন ঘটনা। তো আমি বললাম যে আরে মহিলাটা তো খুব খারাপ, তাইলে তুমি ওরে খাওয়াইলে আর ওই তোমার মুখে পানি ঢেলে দিল, তা তুমি মিথ্যা বললা কেন? আমার বউ বলে মিথ্যা বলছে এই কারণে, তরকারি তো অল্প একটু আছে, তা দিয়ে তো তুমি রাতের বেলায় ভাত খাইবা, আমি তরকারি রান্না করতে করতে রাত 9টা 10টা বাজবে, তুমি তো আর 9টা 10টা বাজে ভাত খাইবা না। তো যার জন্য আমি চিন্তা করলাম যে তরকারিটা তোমার জন্য রেখে দিই, মহিলারা আমি অন্য কিছু দিয়ে খাইতে দিছি। তা আমি বললাম যে মহিলা খুব খারাপ, তুমি চিন্তা করো না, চলো আমরা ঘুমাইতে যাই, চলো তুমি রান্নাবান্না করো। ও রান্নাবান্না করছে, আমি ওই তরকারিটি দিয়ে ভাত খেয়ে শুয়ে গেছি। এই রাতে কোনো কিছু হয় নাই, এই রাতে ঠিক আছে। এরপরে রাতটা ছিল শুক্রবার, মানে বৃহস্পতিবারে এই ঘটনা ঘটছে, পরে শুক্রবার। তো শুক্রবারেও আমারে বলতেছে আমার ভাল লাগতেছে না, আমারে বিকালবেলা একটু কোথাও নিয়ে যাও। তা আমি বললাম যে তুমি বিকালবেলা কই যাবা, বলে আমার অন্য কোথাও ঘুরতে নিয়ে যাও। তা আমি তখনও মাজারে টাজারে যাইতাম, মাজার কালামে যাইতাম। তা আমি তখন তারা বললাম যে চলো আমরা অমুকের মাজারে যাই। তুই আমারে বলে যে ঠিক আছে চলো। তাহলে আমি বিকালবেলা, শুক্রবারে বিকালবেলা আমার বউর একটা মাজারে নিয়ে গেছি। মাজারে নিয়ে যাওয়ার পরে ওর পেটে কিন্তু তখন সন্তান আছে। মাজারের যে খাদেম ছিল, খাদেম তখন আমার বউর জন্য দোয়া করলো, করে বলতেছে তোর বউর উপরে একটা খারাপ নজর আছে, খারাপ নজর আছে। আমি একটা পানি দিলাম, এই পানিটা দিয়ে বিসমিল্লা বলে প্রতিদিন যাতে মুখটা ধোয়, সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজের আগে অজু করার সময় এই বিসমিল্লা বলে পানিটা দিয়ে যাতে মুখটা ধোয়। এটা মাজারের খাদেমে দিল আমার বউকে। দেওয়ার পরে এই পানি নিয়ে তখন আমরা বাড়িতে আসছি। এই পানি দিয়ে আমার বউ তখন করতো কি, ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠে এই পানিটা দিয়ে মুখ ধুইত বিসমিল্লা বলে। এরকমভাবে 3 দিন কাটার পরে আমার বউয়ের মুখটা পুরো লাল হয়ে গেল, মুখের পুরো মানে লাল 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 বর্ণ হয়ে গেছে, এবং দেখে মনে হলো যেন মুখের অবস্থা ভালো না। আমি ওরে বললাম যে তোমার অবস্থা এরকম হলো কেন? ও বলে আমি তো জানি না, ওই যে মাজারের খাদেম যে পানি দিছে ওই পানি থেকে মনে হয় আমার সমস্যা হয়েছে। তাই বললাম যে ঠিক আছে, মাজারের খাদেমের ওই পানি দেওয়ার মুখ ধোয়ার দরকার নাই, তুমি মুখ ধুইও না। তা আমার বউ তখন আর ওই পানি দিয়ে মুখ ধুইত না, কিন্তু মুখ না ধোয়ার পরেও আস্তে 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 করে তার মুখের মধ্যে এই কেমন জানি এক ধরনের এক বিচি উঠতে শুরু হয়, মানে এক ধরনের বিচি উঠে, যেটা অনেকটা পিম্পলের মতো ছোট ছোট হয়, কিন্তু যে জায়গাটা হয় এই জায়গাটা পুরো কালো হয়ে যায়। ধরেন যে জায়গায় হয়েছে এই জায়গাটা 4-5টা কালো হয়ে যায়, এমন করে 1টা 2টা 3টা করে তার মুখেই গোটাগুলো উঠতে থাকে। তো এগুলো দেখার পর আমি তখন ভয় পেয়ে যাই যে এইভাবে গোটা বাড়তেছে, কিন্তু খুবই ফর্সা ছিল, খুবই সুন্দর ছিল। তো তার পেটে তখন বাচ্চাও আসতেছে, বাচ্চাটাও তখন বড় হইতেছে। তখন আমি কি করবো আর বুঝতে পারতেছিলাম না। তো এরপরে আমার আম্মা তখন করলো কি, একদিন বললো যে ওরে কোনো একটা ভালো কবিরাজের কাছে নিয়ে ওর মুখে মুখ ধোয়ার পানি বলে, মানে মুখ দোষের পানি বলে, যে মুখ দোষের পানি এনে দিলে হয়তো ভালো হয়ে যাবে।
আমার আম্মা তখন ওর বিভিন্ন জায়গায় নিতেছে, মুখ দোষের পানি আনতেছে, ওর মুখে পানি দিতেছে, কিন্তু কোনো কাজ হইতেছে না। আস্তে 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 করে বিচিগুলো বাড়তেছে। তা আমি তখন চিন্তা করলাম যে আল্লাহ এরকমটা কেন হইতেছে, আল্লাহ এরকমটা কেন হইতেছে। ওর জন্য দোয়া দরুদ পড়ি, হুজুরকে বলি এবং আমরা মিলাদ পড়াই, ফকির খাওয়াই, কিন্তু কোনো কাজ হয় না। এই গোটাগুলো ওর মুখে একটা 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 করে বাড়তেছে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমার একটা পুত্র সন্তান হলো, মানে আমার একটা ছেলে হইল। আমার ছেলেটা দেখতে খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, আমার ছেলেটাকে দেখে মানে যে কেউ দেখতেও বলতো যে এটা তো কোনো মানুষের সন্তান না, এটা মনে হয় জিনের সন্তান। মানে ওর কানগুলো এরকম খাড়া খাড়া ছিল, নাকটা একদম সোজা ছিল, মানে দেখতে অনেকটা সুন্দর ছিল। তো আমার এই সন্তানটা হওয়ার পরে আমার বউর মুখের সমস্যাটা আরও বাড়তেছে, মুখের সমস্যাটা আরও বাড়তেছে। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে এরকম অবস্থা হইল যে ওর পুরো মুখটা একদম কালো হয়ে গেছে, মানে মুখের পুরো মুখমণ্ডলটা একেবারে কালো হয়ে গেছে। যত রকমের ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, ফকির দেখাইলাম, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হইল না। একেবারে পুরো মুখটা সম্পূর্ণরূপে কালো হয়ে গেছে। মুখ থেকে পিম্পলগুলো একটা 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 করে উঠে পুরোটা মুখ একেবারে কালো। আস্তে আস্তে করে ওর মুখটা তখন একটা ভয়ঙ্কর আকার ধারণ করতেছে, খুবই ভয়ঙ্কর আকার ধারণ করতেছে। এবং মুখের সাথে, মুখের সঙ্গে সঙ্গে তার যে হাত আছে, বিভিন্ন হাত, মানে আপনার 2 হাত, হাতের মধ্যে তখন এই ধরনের গোটাগুলো উঠতেছে, শরীরের পুরো শরীরে উঠা শুরু হয়েছে। তো তখন তার বাবা মা মিলিয়ে, তারা তখন সবাই মিলিয়ে তখন এই মরিয়মরে তখন ঢাকায় নিয়ে যাওয়া হলো। ঢাকায় নিয়ে যাওয়ার পরে ঢাকার একটা হসপিটালে তখন তাকে ভর্তি করায়। ঢাকার একটা হসপিটালে ভর্তি করায়, ভর্তি করানোর পরে তার কোনো পরিবর্তন হলো না। প্রায় ওখানেও 3 মাসের মতো ছিল। এবং ওই 3 মাস ঢাকাতে থাকার পরে ওর চেহারা সম্পূর্ণভাবে এমন এক আকার ধারণ করে যা আসলে ঠিক বলার মতো না। আমরা যখন ডাক্তারের সাথে কথা বলি, ডাক্তার বলে ওর ব্লাডে নাকি সমস্যা পাওয়া গেছে, ওর শরীরের রক্তে সমস্যা পাওয়া গেছে। তো তারা চিকিৎসা করতেছে, হয়তো ভালো হয়ে যাবে। 3 মাস পর্যন্ত হসপিটালে ছিল, কোনো পরিবর্তন নাই, বরং অবনতি হয়েছে অনেকটা। এরপরে ওরে আবারও পুনরায় গ্রামে নিয়ে আসা হয়। আমার ছেলেটা জন্মের পরে মায়ের বুকের দুধ খায় নাই, মানে মায়ের বুকের দুধও পাই নাই। ওকে একরকম হসপিটালের ডাক্তাররা মানে নার্সেরা ওরে বড় করছে। এক পর্যায়ে দেখা গেল যে ওর অবস্থা এতটাই নাজেহাল হয়ে গেল, এতটাই খারাপ হয়ে গেল, হঠাৎ আমি ওর চেহারাটা আমার ওই স্বপ্নে দেখা ওই কুৎসিত কালো মহিলাটার মতো দেখতে শুরু করি। হঠাৎ করে চেহারাটা এরকম পরিবর্তন হয়ে গেল। যে মহিলাটাকে আমি স্বপ্নে দেখতাম, একটা কালো বিশ্রী চেহারার একটা মহিলা, যার স্বপ্ন দেখলে আমি ঘুমাইতে পারতাম না, যার স্বপ্ন দিয়ে আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসতাম। এবং এই মহিলার স্বপ্ন আমার তখনই বন্ধ হয়েছে যখন আমি মরিয়মকে বিয়ে করছি। আজকে মরিয়মের চেহারাটা ওই মহিলার চেহারা মতো হয়ে যাচ্ছে, একেবারে বিশ্রী কালো টাইপের এক চেহারা হয়ে যাচ্ছে, যা দেখে রীতিমতো ভয় লেগে যাওয়ার মতো অবস্থা। আমি বুঝতে পারতেছিলাম না যে ওর চেহারা হঠাৎ করে এরকম কেন হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে ওর দিকে তাকালে আমার ভয় লেগে যেত। ওর চোখগুলো একদম লাল হয়ে থাকে সব সময়, আর চেহারাটা একদম কালো। যেই স্বপ্নটা আমি প্রতিদিন রাতে দেখে আমি আটকে উঠতাম, সেই স্বপ্নের মানুষটাই মনে হলো আজ যেন আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি এটা নিতে পারতেছিলাম না। তখন আমার দাদা দাদিও মারা যায়, পরিবারে থাকে হচ্ছে আমার বাবা মা আর আমার ভাই বোনেরা। আমি তখন আর মরিয়মের সাথে রাতের বেলায় ঘুমাই না, আমি ওর সাথে ঘুমাই না। আমার তখন ভয় লাগে, ওরে আমি একলা ঘরে রাখি। এরকম করে বেশ কয়েকদিন মরিয়ম আমাদের বাসায় ছিল। বাসায় থাকার পরে একটা পর্যায়ে মরিয়মের আব্বা আম্মা সিদ্ধান্ত নিল যে মরিয়মকে তারা নিয়ে যাবে এবং তারা মরিয়মকে নিয়ে গেল, তাদের বাড়িতে নিয়ে গেল। তাদের বাড়িতেও মরিয়ম বেশ কয়েকদিন ছিল। ওখানে থাকার পরেও ও ছেলেটার জন্য থাকতে পারে না, আমি আবার ছেলেরে দেই নাই। তো ছেলে দেখার জন্য ও আবার চলে আসে, ছেলের জন্য কান্নাকাটি করে, ছেলে দেখবে, ছেলে দেখতে চলে আসে। আসার পরে আমি তার সাথে ঘুমাই না রাতের বেলায়। ভয়ঙ্কর চেহারা, মানে যার চোখের দিকে তাকালে মনে হয় যেন আমার দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। আমি তার নিয়ে থাকি না, আমি তার সাথে থাকি না, আমি আলাদা থাকি। এবার আমার পরিবারের যে বাকি মানুষগুলো আছে সবাই আমাকে স্বার্থপর, বেঈমান, ধোঁকাবাজ, মানে এটা সেটা বলতে শুরু করে যে মরিয়ম আগে সুন্দর ছিল, আমি মরিয়মের পা ধোয়াই দিতাম, মরিয়মের যত্ন করতাম, মরিয়ম করে গলা শুকিয়ে ফেলতাম। আজকে মরিয়মের চেহারা কালো হয়ে যাওয়ার পরে আমি মরিয়মের ধারে কাছে যাই না, মরিয়মের সাথে কথা বলি না, মরিয়মের কাছ থেকে দূরে থাকি, আমি একটা স্বার্থপর, আমি একটা বেঈমান, এইরকম উপাধি তখন আমার পরিবারের মানুষরা আমাকে দিচ্ছিল। আমি তখন সবার কাছে বলতেছি যে ওর চেহারা এতটা ভয়ঙ্কর হয়ে গেছে যে আমি তো ওর সামনে যেতে পারি না, আমার ভয় লাগে। তো একটা পর্যায়ে চিন্তা করলাম যে গ্রামে যদি আমার থাকাই লাগে তাহলে তো আমার মরিয়মের সাথে থাকতেই হবে।
আমি মরিয়মের সাথে থাকা ছাড়া তো কোনো উপায় নেই। যদি বাড়িতে থাকি, যদি গ্রামে থাকি, তাহলে সবসময় মরিয়মের চেহারা দেখা লাগবে, মরিয়মের সাথে থাকা লাগবে। তাই আমি একটা কাজ করি, আমি গ্রাম থেকে চলে যাই। আমি এমন একটা সিদ্ধান্ত নিলাম যে আমি এই গ্রামে আর থাকবো না, মানে বাড়িতে থাকবো না, দেখি অন্য কোথাও কোনো ব্যবস্থা করা যায় কি না। আমি তো পড়াশোনাও করি নেই, খুব পড়াশোনাও করি নেই। আমাদের দোকান আছে, দোকানদারি করছিলাম। এখন আব্বার তো দোকানও বন্ধ, তো এখন আর দোকানদারিও করি না। তখন আমি আস্তে আস্তে করে একটা বাইরে চাকরি খুঁজতেছি। যদি বাইরে কোনো একটা চাকরি পাই, কোনো একটা কাজ পাই, আমি এখান থেকে চলে যাব এবং আমি আর এই জায়গায় কখনোই আসবো না। এখান থেকে আমি সম্পূর্ণভাবে চলে যাব। এই সিদ্ধান্তটাই আমি তখন নিলাম এবং এই সিদ্ধান্ত নেওয়ার পরে আস্তে আস্তে করে বিভিন্ন জায়গায় আমি তখন কাজের সন্ধান খুঁজতেছি যে কোথাও কোনো কাজ পাওয়া যায় কিনা। এরকম করে করে আমাদের সিলেটের অনেক দূরের একটা বাড়িতে, মানে একটা দোকানে আমি তখন একটা চাকরি পাইলাম। মানে বাজারের মধ্যে একটা দোকানে চাকরি পেলাম, একজনের সাথে কথা বললাম, আমি তখন সেই চাকরিতে ঢুকে যাব। দোকানের চাকরি, এটা আমার পরিবারকে বলি নাই, বলছি আমি একটা ভালো চাকরি পাইছি একটা কোম্পানিতে, আমি ওখানে চাকরি করব, আমি বাড়ি থেকে চলে যাব। মানে আমার কথা হচ্ছে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। আমার আব্বা আম্মা বারবারই বলতেছে, তো তোর দোকানে চাকরি করতে হবে কেন? আমাদের টাকা পয়সা অর্থর কোনো কিছুর তো অভাব নাই, আমরা তো তোর কোনো অভাবে রাখি নাই, এরপরও তোর দোকান ছাড়তে হবে কেন? তোর এখান থেকে চলে যেতে হবে কেন? আমি বললাম যে না, আমি থাকবো না, আমি চলে যাব। মানে আমার বাড়িতে মানে থাকতে থাকতে আমার কেমন যেন দমটা বন্ধ হয়ে আসতেছে। আমি ওখানে যাব, ওখানে দোকানদারি করব, আমার একটু বাইরে থাকতে চাই। তো আমার আব্বা আম্মাও চিন্তা করলো যে ঠিক আছে, যেহেতু এরকমই করে তাহলেও যাক। পরে আব্বা আম্মার সাথে কথা বলে আমি তখন আমাদের ওই এলাকারই ওই দোকানটাতে চলে আসি। এবং দোকানে আসার পরে আমি সব কিছু ভুলে গেছি। আমার অতীত, আমার বউয়ের যন্ত্রণা, আমার বউয়ের ওই বিস্তৃত চেহারা, আমার সন্তানের ওই মানে কান্নাকাটি, সব কিছু ভুলে আমি তখন দোকানে এসে দোকানদারি করতেছি। তো দোকানের যে মালিক ছিল সে আবার আমারে খুব ভালোবাসতো, আমার অনেকটা ভালোবাসতো, আমার পরিবার সম্বন্ধে জানতো, আমার বাবা আছে, মা আছে এবং আমাদের পরিবারটা কত বংশীয় একটা পরিবার, এসব উনি জানতো। জানার কারণে দোকানের কর্মচারী হলেও না, উনি আমাকে একটু অন্যভাবে দেখতো, আমার উপর অনেকটা যত্ন রাখতো এবং কিছু থেকে কিছু হলে উনি আমাকে বলতো যে তোমার কোনো সমস্যা হলে জামশেদ আমারে সরাসরি বলবা, আমারে সরাসরি জানাইবা। তো খুবই আদর স্নেহ করতো, যা আসলে বলার মতো না। তো এই করতে করতে আমাদের দোকানে প্রচুর মানুষরা বাকিতে সদাই নিত। তো নিলে পরে আমরা এটা মানে লিখে রাখতাম যে বাকিতে সদাই নিচ্ছে, এভাবে তখন লিখে রাখতাম। এমন করতে করতে আমাদের এখানকারই একজন দোকানদার, মানে আমাদের একটা লোক আর কি, উনি সবসময় বাকি দেখাইতো। ওনার নাম হচ্ছে ফয়সাল ভাই। তো ফয়সাল ভাই তখন করলে কি উনি বিদেশে যাবে, ওই সময় আসলে অ্যাভেলেবেল মানুষ বিদেশ যাইতো না, বিদেশ খুবই কম লোকেরা যাইতো। তো উনি তখন বিদেশ যাবে। তো বিদেশ যাওয়ার পর উনি বলে আমি তো বিদেশ চলে যাব, তো আমার মেয়েটা আসবে, আমার মেয়েটারে বাজার দিয়েন, মানে বাজার সাজার লাগলে আমার মেয়েটা আসবে। তো সেই সময় আমরা বাজার কিভাবে দিতাম, ধরেন মেয়ে আসার সময় একটা কাগজ নিয়ে আসবে, আবার আমরা মেয়ের কাগজে লিখে দিতাম কী কী বাজার দিছি, কত টাকা আসছে, আবার আমরা আমাদের কাগজেও লিখতাম কী কী বাজার কত টাকা। তো দুইটা কাগজ মিলে তারপরে হচ্ছে বছর শেষে মানুষের কাছ থেকে টাকা নিতাম। এই হচ্ছে তখন বাকি দেওয়ার সিস্টেমটা ছিল। তো এমন করতে করতে তখনই হলো কি, ওই লোকের এক মেয়ে যার নাম হচ্ছে হেনা আক্তার, ওই মেয়েটা একদিন বাজারের জন্য আসছে। তো বাজার আমি দিলাম, মেয়েটা খুবই পর্দা করে আসছে, মানে বোরখার মুখোশ টুখোশ পরে আসছে। বয়স খুব বেশি একটা হবে না, আপনার মানে কত হবে, বড়জোর হয়তো 15-16 বছর হবে, কিন্তু খুবই পর্দা করে আসে। তো মেয়েটা মাঝে মাঝে আমাদের দোকানে আসে বাজারের জন্য, আমি তারা বাজার দিই। তো বাজার দিতে দিতে একদিন হলো কি, আমার পাশের একটা দোকানদার কসমেটিক বিক্রি করে, উনি আমার একদিন বলতেছে যে জামশেদ ভাই, ওনার সাথে তো আমি ফ্রি আছি, সবসময় দুষ্টামি করি, কথাবার্তা বলি, যেহেতু পাশাপাশি দোকানদার। তো উনি কসমেটিকের দোকানদারে আমার বলতেছে যে জামশেদ ভাই, এই যে হেনা আক্তার নামে যে মেয়েটা আসে আপনাদের দোকান থেকে মালামাল নেওয়ার জন্য, এই মেয়েটার কি কখনো দেখছেন? আমি বললাম না রে ভাই, মেয়েটার তো কখনো দেখি নাই। উনি বলতেছে ভাই, আপনি তো চরম মিস করছেন। এই যে কী মিস করলাম? বলে যে এই মেয়েটা তো দেখতে আগুনের মতো সুন্দর, এই তো আগুনের মতো সুন্দর, এমন একটা মেয়েরে আপনি না দেখে মিস করলেন, এই মেয়ে দেখতে অনেক সুন্দর। আমি তখন বললাম ভাই, আমাদের দোকানে মেয়ে এতদিন ধরে আছে, তার মালামাল আমরা দিচ্ছি এবং প্রতিদিন তার সাথে প্রায় কথা হচ্ছে, কিন্তু আমরা তো মেয়ের চেহারা কখনো দেখলাম না, এখন আপনি কীভাবে বলতেছেন যে মেয়ে দেখতে এত সুন্দর? ওই ভাই তখন আমারে বলতেছে যে আসলে মেয়ে দেখতে অনেকটা সুন্দর, আমরা যতটুকু মেয়েকে দেখেছি, তো আমাদের দৃষ্টিতে যতটুকু দেখলাম, মেয়ে আসলেই দেখতে অদ্ভুত রকমের সুন্দর। আমি বললাম কি বলেন আপনি, আমরা তো মেয়ের ওভাবে কখনোই দেখি নাই, আপনি দেখে আপনি বলতেছেন সুন্দর। আচ্ছা ঠিক আছে ভাই, একদিন তাহলে মেয়েটারে দেখাইন তো, আমার একটু দেখাইন। পরে বলে আচ্ছা ঠিক আছে, আপনার যদি সত্যিই দেখতে ইচ্ছে হয় তাহলে আমি আপনাকে দেখাবো। তো এরকম করে দিন আর রাত কাটতেছে, মেয়েটা আমাদের দোকানে আসতেছে, কিন্তু কোনোদিন ওই মেয়েটার চেহারা কিন্তু আমি দেখতে পাই না।
এরকম করে বেশ কয়েকদিন কাটার পরে আমি পাশের দোকানদার কসমেটিক ভাইরে বললাম যে, "কী ব্যাপার ভাই? আমি তো কোনোদিন মেয়েরে দেখি না।" বলে, "ভাই, মেয়ের এক বান্ধবী আছে। ওই বান্ধবীর সাথে মেয়ে মাঝে, মাঝে আমার দোকানে আসে, কিন্তু বেশ কয়েকদিন ধরে আসতেছে না। তো একদিন হলো কি, মেয়ে আমার দোকানে আসছে মালামাল নেওয়ার জন্য, তো আমি মেয়ের সাথে কথা বলতেছি। আমি বললাম, "আপনি নাকি দেখতে অনেক সুন্দর, সবাই বলে।" তো মেয়ে তখন হাসতেছে। আমি বললাম, "হাসতেছেন কেন? সবাই বলে আপনি নাকি দেখতে অনেক সুন্দর। আমার না আপনার দেখতে ইচ্ছে করে।" দোকানে কোনো আপনার অন্য কোনো কর্মচারী ওদিন ছিল না। আমি একাই ছিলাম, মেয়েটাও আসছে। পরে আমারে বলতেছে যে, "আমারে খুব বেশি দেখতে যাইয়েন না। আমার সৌন্দর্য দেখলে সহ্য করতে পারবেন না।" আমি বললাম, "কী বলেন? এই সৌন্দর্য দেখলে নাকি সহ্য করতে পারবো না?" তো আমি মেয়েটার সাথে প্রতিদিন আসলে দুষ্টামি করি। এমন করতে, করতে মেয়েটা একদিন আমারে বলল যে, "ঠিক আছে, আমি আপনার সঙ্গে একদিন এক জায়গায় যাবো।" আমারে হঠাৎ করে বলে। আমার সাথে তখন অনেকটা ফ্রি হয়ে যায়, খুবই ফ্রি হয়ে যায়। তো আমি বললাম যে, "আমার সঙ্গে এক জায়গায় কোথায় যাবেন?" বলে, "আমার একটা বান্ধবীর বাড়িতে।" তো আমি বললাম, "মানি?" বলে, "আপনি রেডি থাকেন, আমি যেকোনো দিন এসে কিন্তু আপনাকে নিয়ে যাবো।" তো এইটা বলার পরে এই মেয়েটা তার প্রায় ৩ থেকে ৪ দিন পরে একদিন হঠাৎ করে সকাল ১০টা বাজে আসছে আমার দোকানে। আইসা আমারে বলতেছে যে, "জামশেদ ভাই, আপনি কি রেডি আছেন?" আমি বললাম, "কেন?" বলে, "আমি এখন যাবো আমার বান্ধবীর বাসায়।" সেদিনও কিন্তু বোরকা পরে আসছে। তো তখন আমি মেয়েটার সাথে বের হইলাম। মানে আমি যে পোশাকে আছি ওই পোশাকেই বেরিয়েছি। আমি পাঞ্জাবিই পরতাম বেশিরভাগ সময়। তা বের হওয়ার পরে আমারে বলল, "ফল-ফলাদি কিনেন।" আমি আমার টাকা দিয়ে ফল-টল অনেক কিছু কিনলাম। কিনার পরে মেয়ের সাথে তার বান্ধবীর বাড়িতে রওনা দিলাম রিক্সা করে। তো আমার সাথে কিন্তু মেয়েটা তখন খুবই ফ্রি হয়ে যাওয়ার পরের কথা বলতেছে। পরে আমি বললাম, "আপনার বান্ধবীর বাড়িতে যাবো। আপনার বান্ধবীর বাড়িতে গেলে কি আপনাকে দেখবো?" বলে, "হ্যাঁ, আমার বান্ধবীর বাড়িতে গেলে আমাকে দেখবেন।" তো এই বান্ধবীর বাড়িতে গেছি, তো ওই বান্ধবীর কী যেন একটা অনুষ্ঠান ছিল তাদের বাড়িতে ওইদিন, কী একটা অনুষ্ঠান। তাদের বাড়িতে প্রচুর মানুষ, বিভিন্ন বাড়ি থেকে মানুষজন আসছে, বাড়ির মধ্যে মানুষে ভরপুর। তো ওইদিন তার বান্ধবীর রুমের মধ্যে গেলাম। তার বান্ধবীর আবার সম্ভবত বিয়ে হয়ে গেছে, জামাই সম্ভবত দেশে থাকে না, এরকম হবে। বান্ধবী দেখলাম বাসায় একাই। পরে ওর বান্ধবীরা যেয়ে বলতেছে যে, "জামশেদ ভাইয়ের কথা তো তোরা আগে বললাম, এখন জামশেদ ভাই বলতেছে আমার একটু দেখবে, আমার একটু দেখাতো।" তো তারা কি আগেই প্ল্যানিং করে রাখছে, না ওখানে যাওয়ার পরেই কোনো প্ল্যানিং করলো, আমি ভাই বুঝি নাই। ওই মেয়ে তখন করলো কি, অ্যালবাম নামাইলো তার বিয়ের সময়ের ছবির। তখন দেখাইতেছে যে এটা হচ্ছে আপনার, দেখেন এটা হচ্ছে হেনা। দেখার পরে আমি দেখলাম যে ভাই আগুনের মতো সুন্দর, মানে খুবই সুন্দর, যা বলার মতো না। আমি ওই দিন আর লোভ সামলাইতে পারলাম না। আমি এই প্রথম মানে টান দিয়ে ওর পর্দাটা সরাই ফেলছে, মানে মুখের পর্দাটা সরিয়ে আমি তার মুখের দিকে তাকিয়ে আছি। অসম্ভব রকমের সুন্দর, এমন সুন্দর চেহারার মেয়ে আমার কাছে মনে হয়েছে আমি আর কখনোই দেখি নাই ভাই। আমি এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে আছি। তো এই দিন তার সাথে অনেক দুষ্টামি হলো এবং এরপরে আমরা দুজনেই আবার রিক্সা যোগে বাড়ির পথে আসতেছি। তো বাড়ির দিকে যাচ্ছি। আমার দোকানটার পরেই, মানে তার বাড়িটা তখন পরে। দোকানের কাছাকাছি আসছি, তখন আমি নেমে গেছি। নেমে যাওয়ার পরে এই মেয়ে প্রায় সময় আমার দোকানে আসতো, আমার দোকান থেকে মালামাল নিয়ে যাইতো। তখন তার সাথে আমার একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়। তো ওই সময় আপনার মোবাইল ফোন খুব বেশি একটা প্রচলন ছিল না। বেশিরভাগই চিঠিপত্রের মাধ্যমে আপনার প্রেম ভালোবাসা হইতো। মানে মোবাইল ফোন নাই বললেই চলে। তা আমি তখন এই মেয়ের কাছে চিঠি লিখতাম, মেয়ে আমার কাছে চিঠি লিখতো। এই দুজনের মাঝে তখন একটা প্রেমের সম্পর্ক শুরু হয়। আমি তখন মনে মনে ভেবেই নিলাম যে আমি আমার আগের বউ মরিয়মকে ছেড়ে দিব। মরিয়মকে ছেড়ে দিয়ে আমি এই হেনাকে বিয়ে করব। আমার একটা ছেলে আছে, ওই ছেলেকে নিয়ে আমি হেনার সঙ্গে ভালোভাবেই থাকবো। আমি মরিয়মকে ছেড়ে দিব। কিন্তু এখানে আমি একটা ভুল করেছি। আমি হেনার কাছে আমার অতীত জীবন সম্বন্ধে বলি নাই। আমি যে বিয়ে শাদী করছি বা আমার যে বউ আছে, আমার যে সংসার আছে, এইগুলো কিন্তু আমি হেনাকে বলি নাই। কারণ একটা মেয়ে, ছোট মানুষ, হঠাৎ করে এসব বললে তো ও আর আমাকে মেনে নিবে না। এই করতে করতে আমাদের সম্পর্কটা তখন প্রায় অনেকটা গভীরতায় পৌঁছায় গেছে। ওই সময় আমি জানতে পারি হেনার দুঃসম্পর্কের এক মামাতো ভাইয়ের সঙ্গে ওই ছেলে নাকি আবার কোনো স্কুল মাস্টার, ওনার সঙ্গে হেনার বিয়ে ঠিক হয়ে আছে। ওর পরিবার থেকে আমি এটা জানতে পারি। তো হেনা আমাকে তখন বারবার বলে, "তুমি একটা কাজ করো, তোমার পরিবার থেকে আমাদের পরিবারে লোক পাঠাও। লোক পাঠাইয়া বলো তুমি আমারে পছন্দ করো, তুমি আমারে বিয়ে করতে চাও, আমি তোমার বিয়ে করতে রাজি আছি।" তো এখন আমি চিন্তা করলাম কি, আমি তো আমার পরিবার পাঠাইতে পারবো না, আমি তো অলরেডি বিবাহিত, আমার বউ আছে, বাচ্চা আছে। এখন আমি আমার পরিবার থেকে লোক তার পরিবারে কি করে পাঠাবো? এইটা তো প্রথমত সম্ভব না। আর সেকেন্ডলি যে বিষয়টা, সেকেন্ড কথা হচ্ছে, এখন যদি আমি হেনাকে বলে ফেলি যে আমার বউ আছে, সন্তান আছে, হেনা ওই ছেলেকে ঠাস করে বিয়ে করে ফেলবে, আমাকে ছেড়ে দিবে। আমি তখন হেনাকে বললাম যে, "হেনা একটা কাজ করো, চল আমরা পালাইয়া যাই, আমার পরিবার আমাকে এই মুহূর্তে বিয়ে করাবে না।" আমি ওরে বললাম যে আমার বড় ভাই আছে, আমার বড় ভাইদের বিয়ে না হলে তো আমার বিয়ে হবে না, চলো আমরা পালাইয়া যাই। তো ওই সময় কিন্তু আপনার পালিয়ে যাওয়া বিষয়টা খুবই রিয়ার ছিল। প্রেম ভালোবাসাও করতো গোপনে, এখন মতো সরাসরি না। একটা মেয়ে একটা ছেলের সাথে কথা বলতেছে, এটা যদি পাড়ার কোনো মানুষ দেখতো, এদের নামে সালিশ হয়ে যেত, বিচার হয়ে যেত, খুনের মতো মামলা হয়ে যায়, এমন একটা অবস্থা।
সে সময় আমি তখন এই দোকান থেকে কিছু টাকা পয়সাও নিলাম, আমার নিজের জমানো কিছু টাকা দিয়ে আমি তখন এই হেনা আক্তারের সাথে পালাইয়া গেলাম। হেনা আক্তারের সাথে পালাইয়া আমি কিন্তু আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই, পরিবারের কারোর সাথেই কোনো যোগাযোগ নাই। হেনার সাথে পালাইয়া গেলাম। হেনার সাথে পালিয়ে আমি তখন সিলেট শহরে একটা বাসা ভাড়া করলাম। তো ওর কিছু টাকা আছে, আমার কিছু টাকা আছে, ওই টাকাগুলো দিয়ে চলতেছি। তো এমন করতে করতে প্রায় 2 মাস ধরে আমি হেনার সঙ্গে ওই জায়গায় ছিলাম। 2 মাস থাকার পরে আমি একটা ভালো মোকান পাইছি, একটা ভালো জায়গা পাইছি। ওই জায়গাটার মধ্যে আমি একটা দোকান দিব, ওই পরিকল্পনা করতেছি। তো আমি যদি এখন আমার পরিবারের কাছে যাই, তাই পরিবার তো আমার টাকা দিবে না। এখন যদি আমি হুট করে বলি ওখানে একটা দোকান পাইছি, দোকানে টাকা দেন, আমাকে টাকা দিবে না। আর আমার পরিবার আমাকে বারবার বলতেছে আমি মরিয়মের সাথে যাতে ভালো হয়ে যাই, মরিয়মের সাথে ভালো না হইলে তারা আমার কিছুই দিবে না। তো তখন আমি করলাম কি, হেনার পরিবার তখন আমার এই বিয়ের সম্পর্কটা মেনে নিছে। হেনার মা মেনে নিছে, যদিও বিদেশে হেনার বাবা মানে নাই। তো হেনার মায়ের কাছে আমি হেনাকে রেখে আমি তখন আমার বাড়িতে গেছি, আমার গ্রামে গেছি। আমার গ্রামে যাওয়ার পরে আমি তখন মরিয়মের সাথে খুব ভালো করে চলতেছে। আমার ছেলেটা যখন তুই করে হাঁটতে পারে, তো ওই সময় আমি তখন বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমি আমার হেনার সাথে আমার মরিয়মের সাথে, আমার প্রথম বউয়ের সাথে কয়েকটা দিন ভালো করেই কাটাইলাম। যদিও কখনোই ওর থেকে আমার কোনো রুচি আসে না, ওর দিকে তাকাইতে আমার ভিতরে কোনো অনুভূতি জাগে না। এরপরেও অন্তত কিছুটা ভালো তো হইতে হবে, কিছুটা ভালো হইলাম। হওয়ার পরে আমি তখন আমার আম্মারা তখন বিষয়টা জানাইলাম যে আম্মা, সিলেট শহরে অমুক জায়গায় এমনি একটা দোকান দেখছিলাম, আমি দোকানটা কিনবো বা জায়গাটা কিনে আমি ওখানে ব্যবসা বাণিজ্য করবো। আমার আম্মা তখন আমার আব্বারে জানাইলো। আব্বার কথা একটা যে না, সিলেটে যাইতে হবে না, দোকানপাট করতে হলে এলাকাতেই করতাম, আমাদের বাজার আছে, উপজেলা শহর আছে, ওইখানে করার জন্য, কিন্তু বিভাগীয় শহরে যাইতে পারবো না। আব্বারে বললাম যে না আব্বা, আমার ওইখানে পছন্দ হয়েছে, আমি ওইখানে যাব। তো শেষ পর্যন্ত আবার আমার আব্বা কিন্তু মরিয়মের কথা শুনতো। মরিয়ম আমার আব্বারে যা বলে, আমার আব্বা কিন্তু মরিয়মের কথা ফেলে না। আমি তখন মরিয়মরে ধরে বললাম, মরিয়ম তুমি আব্বারে বুঝিয়ে বলো আমার যাতে টাকাটা দিলে আমি ওইখানে দোকানটা দিলে আমার ব্যবসা অনেক লাভ হবে, দোকানটা অনেক সুন্দর একটা জায়গায়, অনেক লাভ হবে, তুমি আমার আব্বারে বলো। মরিয়ম তখন আমার আব্বারে ধরছে যে ঠিক আছে আব্বা, জামশেদ যদি যাইতে বলতেছে তো ওনারে আপনি দেন, টাকাটা দেন। মরিয়ম বলার পর আমার আব্বা তখন রাজি হলো, আমাকে প্রথমত ব্যবসার জন্য কিছু টাকা দিল। তো ব্যবসার ওই টাকাগুলো দিয়ে আমি তখন সিলেটে আইসা দোকানটা খুললাম। জায়গাটা প্রথমে ভাড়াই নিলাম। 1 বছর পর্যন্ত আমি ভাড়াই এই দোকানটা চালাইলাম। 1 বছরের ভিতরে আমি আবার হেনার বাপের বাড়িতেও মাঝে মাঝে রাখতাম, আবার আইনা এই জায়গায়ও ভাড়া রাখতাম। 2 জায়গায় আমি তখন হেনাকে রাখতাম। এইভাবে একটা পর্যায়ে তখন আমার পরিবার থেকে আমাকে আরও কিছু টাকা দেয়। আমার আব্বা একরকম জমি বিক্রি করে টাকা দেয়, আব্বার ওই জমি বিক্রির টাকা দিয়া এবার আমি করলাম কি, এইখানে দোকানটা পুরো দোকানটার যে জায়গা আছে ওই জায়গাটা আমি তখন আমার নিজের নামে কিনে নিলাম। ছোট ভাইরাও তখন বিয়ের বয়স হয়ে গেছে, ওরাও আমার ছোট যেটা ও বিয়ে করে ফেলছে, এরপর একটা বিয়ে শাদী করবে। তা এই অবস্থার মধ্যে তখন দেখা গেল কি যে আমার যে প্রথম বউ এই আপনার মরিয়ম আছে, ও কিছুটা বুঝে গেছে যে সিলেটে আমি আরেকটা বিয়ে করছি, ওইখানে আমার আরেকটা বউ আছে। মরিয়ম তখন এই বিষয়টা কিছুটা বুঝছে। এখন বুঝার পরে মরিয়ম আমাকে বারবার জিজ্ঞেস করে, তুমি কি সিলেটে বিয়ে করছো, তোমার কি বউ আছে? না, আমার কোনো বউ নাই, কি বিয়ে করছি। এই করতে করতে মরিয়ম জানছে বিষয়টা অতটা সিরিয়াসলি হয় নাই। তো হেনার ঘরে তখন কোনো সন্তানাদিও হয় নাই, আমি সন্তানাদি নেই না, ওর বয়স কমের জন্য। হেনা কিভাবে জানি মনে হয় আমার এই মরিয়মের বিষয়টা জেনে গেছে। হেনা এই বিষয়টা জেনে যাওয়ার পরে হেনা তখন আমাকে বারবার জিজ্ঞেস করে। এবার জিজ্ঞেস করতে ও কিভাবে আমার গ্রামের ঠিকানাও বের করে ফেলে। গ্রামের ঠিকানা বের করে গ্রামে তখন লোক পাঠিয়ে দেয়। গ্রামে লোক পাঠিয়ে এরপরেও গ্রামের সঠিক ঠিকানা নেয় যে হ্যাঁ আমি বিয়ে করছি, আমার সন্তান আছে, আমার ছেলে বড় হয়ে গেছে। এটা জানার পরে হেনা তখন আমার উপরে খুব ক্ষেপে যায়। আপনি আমার সাথে চিটিং করে বিয়ে করছেন, মিথ্যা বলছেন, আপনি সত্য বলেন নাই কেন? খুব রাগারাগি করে হেনা তখন আমাকে এই যে সিলেটে যে বাসা ছিল ওই বাসা থেকে ও তখন ওদের বাড়িতে চলে যায়। তো ওদের বাড়িতে চলে যাওয়ার পরে এদিক থেকে আমার পরিবার আমাকে বারবার বলতেছে মরিয়মের কাছে চলে আসার জন্য, মরিয়ম ভালো, যেন মরিয়মের কাছে চলে আসে। আমার কথা হচ্ছে আমি মরিয়মের কাছে যাব না, কারণ মরিয়মরে আমার পছন্দই হয় না। মরিয়মের চেহারা যে অবস্থা, আমি ওর দিকে তাকালেই আমার সেই স্বপ্নের মেয়েটার কথা মনে হয়ে যায়, যার জন্য আমি মরিয়মের দিকে তাকাইতেও পারি না, ওর সাথে আমি থাকবো না। আমার আব্বা আম্মা তখন যতই বলে আমি তাদের কথা শুনি না। এবং একটা পর্যায়ে আমি তখন হেনার বাড়িতে যাইতাম, হেনার আম্মার সাথে কথা বলতাম, হেনার আম্মাও তখন যাই না যায়। তো সবাই তখন আমার বলতেছে যে না আমি এটা কেন করলাম, এটা কি কারণে করলাম, এই কাজটা আমি ভালো করি না, এটা আমি অন্যায় করছি, আমি কেন হেনাকে আগে সব কিছু জানাইলাম না। তা আমি ওর আব্বা আম্মার ওর মায়ের কাছে হাতে পায়ে ধরে বললাম। অ্যান্ড ওর মা তখন আমার একটা শর্ত দিল। শর্ত হলো এইটা, আমার আব্বার কাছ থেকে টাকাই না, আমি যেই দোকানটা দিয়েছি যেই জায়গাটাতে আমি দোকান বানাইছি
ওই দোকানটা যাতে আমি হেনার নামে লিখে দিই। দোকানটা যদি আমি হেনার নামে লিখে দিই তাহলে হেনা আমার সংসার করবে, নাহলে হেনা আমার সংসার করবে না। তা আমি আমার শাশুড়িটি জিজ্ঞেস করলাম যে এই সত্যটা আপনি আমাকে কেন দিচ্ছেন? উনি বলে, সত্যটা এই কারণে দিচ্ছি, তোমার তো একটা বউ আছে, বাচ্চা আছে। দেখা গেল আমার মেয়েটার সাথে আরও কয়েকদিন থাইকা এরপর আমার মেয়েটার তুমি ছেড়ে দিয়া তোমার আগের বউ বাচ্চার কাছে চলে যাবা। যদি তোমার আগের বউ আর বাচ্চার কাছে চলে যাও তাহলে আমার মেয়ের কি হবে? আমি আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে এই পদক্ষেপটা নিয়েছি যে তোমার যদি করাই লাগে বা তুমি যদি আমার মেয়ের সাথে থাকতেই চাও তাহলে তুমি আমার মেয়ের নামে দোকানটা লিখে দাও, যে দোকানটা তোমার আব্বা তোমারে দিছে। তো আমার কথা হচ্ছে আমি তো, এবং এইটা প্রথম শর্ত। সেকেন্ড শর্ত হচ্ছে আমার আগের ওয়াইফকে আমার তালাক দিয়ে দিতে হবে। আগের ওয়াইফকে তালাক দিতে হবে, তার নামে দোকান দিতে হবে। তো আমি চিন্তা করলাম যে আগের ওয়াইফটারে তালাক না দিয়ে দোকানটা আগে তার নামে দিয়ে দিই। তো হেনার মায়ের কথা মতো আমি তখন আমার যে দোকানটা আছে ওই দোকানটা আমি হেনার নামে লিখে দিলাম। হেনার নামে লিখে দেওয়ার পরে আমি হেনাকে বুঝাইতে আসছি যে ও আমার আগের বউ, ওর কাছে তো আমি যাই না। ওই আমার বাপ মায়ের সেবা যত্ন করে, আমার বাপ মায়ের সাথে থাকে, আমার আব্বা আম্মা ওর সাথে চলাফেরা করে। এই গ্রামের মেয়ে গ্রামে থাকুক, আমি তো তোমার শহরে রাখতেছি, তুমি শহরে আমার সাথে থাকবা, মডার্নভাবে তোমারে রাখবো না। ও আমার কোনো কথা শুনবে না। কথা একটা, ওর মা যা বলছে তা, মরিয়মরে আমার তালাক দিতে হবে। মরিয়মরে তালাক না দিলে আগে পরেও আমার সংসার থেকে চলে যাবে। আমি পড়ছি তখন ভাই মহা বিপদে, কারণ মরিয়মের ঘরে আমার একটা ছেলেও আছে এবং ও আমার বলে আমার এলাকার সমস্ত লোকের সাথে ওর যোগাযোগ আছে যে আমি যদি মরিয়মকে তালাক না দিই তাহলে ও জানতে পারবে। পরে আমি হেনার সঙ্গে সংসার করার জন্য শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে মরিয়মকে তালাক দিয়ে দিব। এবার লাস্ট স্টেপে গিয়ে আমি তখন মরিয়মকে তালাক দিয়ে দিলাম। মরিয়মকে যখন আমি তালাক দিয়ে দিলাম, মরিয়মকে তালাক দেওয়ার পরে মরিয়মের আমার মরিয়মকে তালাক দেওয়ার আগে যা ঘটছে, আমার আব্বা আম্মা কিন্তু আমাকে বলছে, তুই যদি মরিয়মকে তালাক দেস তুই আমার বাড়িতে আর আসতে পারবি না, আমার ঘরে আসতে পারবি না, আমি তোরে আমার ঘরে জায়গা দিব না, বাড়িতে জায়গা দিব না, তুই আমার ঘর বাড়িতে থাকতে পারবি না, আমি তোরে সয় সম্পত্তি কোনো কিছু দিব না, সব কিছু থেকে তোরে বঞ্চিত করব। আমি তোরে কোনো কিছুর ভাগ দিব না, তুই আমার কানা গরুর সম্পত্তির মালিকানা পাবি না, আমি তোরে সব কিছু থেকে বঞ্চিত করব। তা আমার কথা হচ্ছে যে আমার আব্বা আমারে সব কিছু থেকে বঞ্চিত করুক, আমার এই সমস্ত কোনো কিছুর দরকার নাই। যেহেতু হেনা আমার সঙ্গে আছে, আমি হেনার সঙ্গেই সংসার করব। আমার আব্বার টাকা পয়সার সম্পত্তি দিয়ে আমি কী করব? তা আমি তখন আমার আব্বারে বললাম, আমার সম্পত্তি দিলে দিবা, না দিলে নাই, আমি হেনাকে তালাক দিব, আরে সরি আপনি মরিয়মকে তালাক দিব। এই মর্মে উঠে আমি তখন মরিয়মকে তালাক দিয়ে দিলাম। আমার আব্বা আমার সামনেও দিলাম, ওরে আমি তালাকের নোটিশও পাঠাই দিলাম। এবং তালাক দিতে যেই টাকা, কাবিনের যে টাকা লাগছে ওই টাকা আমাকে হেনা ম্যানেজ করে দিয়েছে তার পরিবারের কাছ থেকে নিয়ে। তা মরিয়মকে তালাক দিয়ে দিলাম। আমার আব্বা তখন করলো কি, মরিয়মকে তালাক দেওয়ার পরে আব্বা তখন গ্রাম সবাইকে জানাইলো যে জামশেদ আমার তেজ্য সন্তান, আমি মরে গেল জামশেদ যেন আমার মরা লাশটা দেখতে না আসে, আমার আর ওর মায়ের কবরে ও যাতে মাটি না দিতে পারে। গ্রামবাসীর কাছে আমার আব্বা তখন ওসিয়ত করে গেল। যাই হোক, এরপরে আমি তখন পড়ে রইলাম এই জায়গায়। তখন মনটা অনেক খারাপ হয়ে গেল যে হেনা আমাকে দিয়ে এমন একটা কাজ করাইলো যার কারণে আমার বাপ মা আজ আমার কাছে থেকেও নাই। আমি আর বাড়ি ঘরে যাই না, কিন্তু জানতে পারলাম মরিয়মকে তালাক দেওয়ার পরেও আমার আব্বা মরিয়মকে আমাদের বাড়ি থেকে বিদায় করে নাই। মরিয়মরে বলছে যে তুই আমাদের বাড়িতে থাকবি, আমি তোকে আমাদের বাড়ি থেকে বিদায় করব না, আমাদের বাড়িতে তোর থাকাই লাগবে। তো মরিয়মকে আমাদের বাড়িতে আমার আব্বা রেখে দিছে, আমার ছেলেটা সব রেখে দিছে। তো এই করে তো আপনার 1 দিন 2 দিন 3 দিন করে কাটতেছে। এই অবস্থার ভিতরে হঠাৎ করে আমার আব্বা ইন্তেকাল করছে, আমার আব্বা মারা গেছে। এখন আব্বা মারা গেছে, আমি আমার আব্বার লাশ মাটি দেওয়ার জন্য গ্রামে গেছি, কিন্তু গ্রামবাসী আমাকে আমার বাড়িতে ঢুকতে দেয় নাই। সন্তান হয়েও আমি তখন আমার বাবার কবরে মাটি দিতে পারলাম না, আমার বাবার কবরে আমাকে নামতে দিল না, বাবার লাশটা আমাকে দিল না, আমি গ্রামে ঢুকতেও পারলাম না। গ্রামের আশেপাশে ঘোরাফেরা করলাম, আমার আব্বার দাফন হয়ে গেল। এবং আব্বা মারা যাওয়ার ঠিক 3 মাসের মাথায়, আব্বা মারা যাওয়ার 3 মাসের মাথায় আমার আম্মা ইন্তেকাল করে। তা আম্মা যেদিন ইন্তেকাল করে ওই দিন আমি আমার আম্মার গ্রামবাসীর কোনো বাধা শুনি নাই, আমি আমার মায়ের লাশ দেখার জন্য গেছি এবং মায়ের কবর আমি জোর করে মাটিও দিছি। তো তখন আমার ছেলেটা তখন মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে। তা আমি তখন চলে আসছি এই জায়গায় এসে হেনারে বলতেছি যে হেনা, আমার ছেলেটা ওই জায়গায় পড়ে আছে আপনার মরিয়মের সাথে, মরিয়ম আমার ছেলেটারে কেমন করে রাখতেছে, আমি ওইখানে নাই, এখন শুনেছি মরিয়ম নাকি তার বাপের বাড়িতে চলে যাবে। এগুলো শুনতেছি। এখন আমার আমি এখন কী করবো, আমার ছেলেটাকে আমি নিয়ে আসি। তো তালাক দিয়ে দিছি, আমার ছেলে নিয়ে আসি। হেনার কথা হচ্ছে যে না, আমি ছেলে আনতে পারবো না। আমার আব্বা আম্মা মারা যাওয়ার, আমার মা মারা যাওয়ার 21 দিনের মাথায়, আল্লাহর কি হুকুম আর কি, আমার মা মারা যাওয়ার ঠিক 21 দিনের মাথায় আমার মরিয়মও মারা যায়। তো মরিয়ম কীভাবে মারা যায়, মরিয়ম নাকি বেশ কয়েকদিন ধরে আমার আম্মা মারা যাওয়ার পরে খাওয়া দাওয়া করতো না, এবং মরিয়মের বাবা মা তারা নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে যে তুই চল, তোরা আমরা নিয়ে যাবো, অন্য কোথাও বিয়ে দিব, কিন্তু মরিয়ম আর যায় নাই। আমার আব্বা নাকি মরিয়মকে বলে গেছে যে তুই আমার বাড়ি থেকে কোনোদিনও যাইস না, আমি মরে গেলেও তুই আমার বাড়ি থেকে যাইস না, আমার বাড়িতে তুই থাকিস।
এগুলো নাকি মরিয়মকে বলে গেছে। তো যার কারণে মরিয়ম আমার ছেলেটা নিয়ে ওই বাড়ির মধ্যেই পড়ে আছে, ওই আমার বাড়ি ছেড়ে যায় নাই, আমার বাড়িঘর কোনো কিছু ছেড়ে যায় নাই। এবং 21 দিনের মাথায় মরিয়ম তখন মারা যায়। ও খাওয়া দাওয়া করতো না, ঘুমাইতো না, আমার ভাইদের মুখে জানতে পারলো ও মারা গেছে। তো মরিয়ম যেহেতু মারা গেছে, এখন তো আমার ছেলেটাকে দেখার মতো কেউ নেই। বাবা গেল, বাবার পরে মা গেল, মায়ের পরে মরিয়ম গেল, এখন সবাই তো চলে গেছে। এখন আমার ছেলেটা বাড়ির মধ্যে খুব কষ্টে আছে, আমার মা মরা ছেলেটা এবং বাড়ির মধ্যে খুব কষ্টে আছে, আমার ভাইয়ের ছেলেরা তারা মারে এবং খুব কষ্টে আছে। আমি তখন হেনারে বারবার বলতেছি যে আমার ছেলেটার আমি নিয়ে আসি, আমার ছেলেটা ওই জায়গায় খুব কষ্টে আছে, ওর মা নাই, দাদা নাই, দাদি নাই, কেউই নাই ওই জায়গার ভিতরে, আমি নিয়ে আসি। আমার হেনা তখন আমাকে বলে ছেলের এতিমখানায় দিয়ে দাও, মানে ও আমাকে আনতে দিবে না। তা আমি ওরে বললাম যে তুমি এরকম করতেছো কেন আমার সাথে, তোমার তো কোনো সন্তান হয় নাই। তখনও কিন্তু হেনার কোনো সন্তানাদি হয় নাই। আমি যে তোমার তো এখনও কোনো সন্তান হয় নাই, তোমার কোনো সন্তানাদি নাই, তা আমি যদি এই ছেলেটাকে নিয়ে আসি, তা ছেলেটা আমার বাড়িতে থাকবে, আমার ঘরে থাকবে, আমার সন্তান আমার সঙ্গে থাকবে, তুমি এমনটা কেন করতেছো? এই আমি ওর কাছে অনুরোধ করি, হাতে ধরি, পায়ে ধরি, না ও রাজি হয় না, হয় না। ওর কথায় একটা যে এই ছেলেকেও আমার পরিবার আসতে দিবে না, এই ছেলে আমার পরিবার আসতে পারবে না, আমি ওকে আনতে পারবো না। এই করে ভাই রাগারাগি একটা পর্যায়ে আমি ওরে না জানি আমার ছেলেটার আমি নিয়ে আসছি, আমাদের গ্রাম থেকে আমার ছেলেটার আমি নিয়ে আসছি। এখন গ্রাম থেকে আনার পরে মরিয়ম তখন আমার সাথে, মানে আপনার হেনা তখন আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আমি কেন আনলাম, কী কারণে আনলাম, ওর পারমিশন কেন নিলাম না, আমার ছেলেটারে কারণে মারতো, ঘরে থাকতো তো কারণে মারতো। একদিন হলো কি, আমি দোকান থেকে আসছি, আসার পরে দেখলাম যে ও আমার ছেলেটারে পায়ের সঙ্গে, মানে খাটের সঙ্গে পা বাইতে রাখছে। ছেলে তো ছোটো না, বড়, এবং বাঁধছে যে আপনার লোহার শিকল দিয়ে বাঁধছে, শিকলগুলো দিয়ে আমার ছেলের পাটা কাইটে গেছে। আমি তখন ভাই আর রাগ সহ্য করতে পারি না যে আমার সন্তানটার এইভাবে কেন মারবে, ওর মা নাই। এবং ওই দিন আমি কী করলাম, এই হেনার গায়ে হাত তুললাম, ওরে মারলাম। মারার কিছুক্ষণ পরে, মানে মা যেদিন মারলাম ওই দিনেও তখন বিকেলবেলায় গিয়ে আমাদের ওই থানার ভিতরে আমার নামে মামলা করে দিল। তো দেখেন আমি ওর শরীরে ওভাবে মানে কোথাও আঘাত করি নাই, এবং ও মামলার মধ্যে উল্লেখ করছে আমি নাকি চাকু দিয়ে ওর পেটে আঘাত করছি, গলা চিপে ধরছি, এবং আরও অনেকগুলা মানে ইস্যু করেও তখন আমার নামে মামলা করে দিল। তো মামলা করে দেওয়ার পরে আমি তখন কি করলাম, জীবন বাঁচানোর জন্য আমার ছেলেটারে নিয়ে ওখান থেকে পালাইলাম, এই জায়গা থেকে ছেলেটারে নিয়ে পালাইয়া আমি আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ির সঙ্গে যোগাযোগ করে হেনার আব্বা আম্মার সঙ্গে, যে আপনার মেয়ে আমাকে বিনা কারণে আমার নামে মামলা করলো, আপনার মেয়ের সাথে কথা বলেন। তারা তাদের মেয়ের বিপক্ষে যাবেই না, তাদের মেয়ে যা বলে তাই, মানে তারা কোনো মেয়ের মানে বিপক্ষে গিয়ে আমার পক্ষে আসবে না। এই করে আমি তখন দোকানে যাইতে পারি না, দোকান তখন চালানো শুরু করলো হেনার ছোটো ভাই আসছে, এবং সে আইসা তখন দোকান সামলাইতেছে, দোকানও চালাইতেছে। আমি তখন আর দোকানে বসতে পারি না। এরকম করতে করতে এক সময় আমার দোকানটা হেনার ছোটো ভাই পুরো দখলে নিয়ে নিছে, এলাকার লোকজন ধরে দোকানটা ও দখলে নিয়ে নিল। এবং এরপরে এই ঘটনার প্রায় 8 মাসের মাথায় হেনা তখন আমাকে তালাক দিয়ে দেয়, মানে ডিভোর্স করে দেয়। আমি তখন এই ভাই, আমার কি জমানো কিছু টাকা ছিল, এই ভাইরে ঘুরে সন্তান নিয়ে আমি এই ভাইরে টাকাগুলো নষ্ট করছি, দোকানে তো আসতেও পারি নাই, ঢুকতেও পারি নাই। আমাকে যখন ডিভোর্স দিয়ে দিল, তখন আমি এলাকার যে দোকান মালিক সমিতির যে লোকেরা আছেন এদেরকে জানাইলাম যে দোকান তো আমার। এখন তারা বলতেছে কাগজে কলমে দোকান আপনার বউয়ের, এখন আপনার দোকান হয় কীভাবে, আপনি তো দোকান আপনার বউকে দিয়েই দিচ্ছেন, আইনত তো আপনার দোকানের মালিক না। এরপরেও দোকান মালিক সমিতির যারা আছে তারা আমার বউকে বুঝাইলো। তা আমার বউ তো বললো আমি ওনাকে ছেড়ে দিছি, তালাক দিছি, তা আমি ওনার সঙ্গে আর থাকবো কেন, বা আমি আর এসে নিয়ে কিছু বলতে চাই না। শেষ পর্যন্ত আমাকে ছেড়ে দেওয়ার 15 দিনের মাথায়, মাত্র 15 দিনের মাথায় সিলেট শহরেরই একটা ছেলেকে বিয়ে করে ফেলে। হ্যাঁ না, ছেলেটাকে বিয়ে করে ফেলার পরে আমি তখন পুরো দমে মানে দুর্বল হয়ে গেলাম। তো ছেলেটারে নিয়ে বাইরে থাকতে ভীষণ কষ্ট হয়। আমি তখন চিন্তা করলাম যে আমি বাড়িতে যাই, যেহেতু আমার বাবার বাড়ি আছে, আমার ঘর আছে, বাড়ি আছে, বাপ মা মরে গেছে, জায়গা তো আর মরে নাই। আমি তখন আমার ছেলে নিয়ে আমার একেবারে ছোটো যে ভাই, ওই ভাইয়ের বাড়িতে গিয়ে উঠছে। তো ছেলেটারে বাড়িতে রাখা 1 দিন 2 দিন 3 দিন বাড়িতে থাকতেছি, ঘুরতেছি ফিরতেছি। একটা জমিতে আমি তখন চাষাবাদ করব, ছোটো ভাইরে বললাম যে জমিটা আমার দিয়ে দে, আমি জমিতে চাষবাস করি, আমার তো খাইতে হবে, একটা ছেলে আছে, ওর তো খরচ বরচ আছে, আমার নিজেরও খরচ আছে। আমার ছোটো ভাই এই সময় ফট করে উঠে আমারে বলে কি যে আপনি তো ওই বাড়িতে কোনো জমি পাবেন না। আমি তখন আমার ছোটো ভাইরে বললাম যে আমি বাড়িতে জমি পাবো না, মানে আমার বাপের জায়গা, আমার বাপের সম্পত্তি আমি পাবো না, এটা কেমন কথা বললি? বলে হ্যাঁ, আব্বা তো মরার আগে আমাদের সবাইরে সব কিছু লিখে দিয়ে গেছে, আপনারা তো কিছু দেয় নাই। এই কী কথা বললে, আমার কোনো কিছু লিখে দেয় না, তা আমি কি আমার বাবার সন্তান না? না, আপনারা তো কিছু দেয় নাই। তো কী দেয় নাই আমারে? তখন আমি আপনার এলাকার লোকজন ধরতে শুরু করলাম, গ্রামীণ এলাকার যে লোকজন আছে তাদেরকে ধরলাম যে আমার আব্বা নাকি আমার কিছু দেয় নাই। সবাই তখন কাগজপত্র ঘাটাঘাটি শুরু করলো, কাগজপত্রে ঘাটাঘাটি করে দেখলো এই ঠিকই আমার আব্বা আমার কিছুই দেয় নাই, মানে আমারে কোনো জায়গা দেয় নাই, সম্পত্তি দেয় নাই, বাড়িতেও দেয় নাই,
জমি জামাতেও দেয় না, কোথাও দেয় নাই। আব্বার যত সম্পত্তি আছে আমার এই ভাইগুলার নামে, আমার বোনের নামে লিখে দিয়ে সব গেছে। তো আমার ভাই বোনরে বললাম যে তা আমি কি আমার আব্বার সন্তান না? তারা আমাকে তখন মূল্যই দেয় না। তারা একই কথা বলতেছে, আমার কারণে নাকি আমার আব্বা মারা গেছে, আমার কারণে আমার আম্মা মারা গেছে, আমার কারণে আমার বউ মরিয়ম মারা গেছে, আমি খারাপ, এর এই বাড়িতে আমাকে জায়গা দিবে না। আমার যে কাকারা আছে, কাকারাও সবাই বলে তোর আব্বা সব কিছু দলিল করে দিয়ে গেছে তোর ভাইয়ের নামে, তোর ভাইদের নামে, এখন তুই পাবি কি করে? তুই তো কোনো কিছুই পাবি না। তাই আমি ছোটো বাইরে যে জড়াই ধরে বললাম, ভাইরে আমারে তোরা টাকা না দে, জায়গা না দে, আমার কোনো দুঃখ নাই, তবে আমার বাপের ভিটাটা থেকে আমারে বঞ্চিত করিস না। আমি কিছু না পাইলে না পাবো, কিন্তু আমার বাপের ভিটাতে একটু থাকতে দে। তো গ্রামে 10 জন তখন আমার ভাইরে বুঝাইলো, যেহেতু তোর ভাই এখানে কোনো কিছু পায় না, তুই একটু থাকতে জায়গা দে। একটা অসহায় মানুষ, তার তো থাকার কোনো জায়গা নাই, বউটাও তারে ছেড়ে চলে গেছে, এই সন্তানেরই এখন সে কই যাবে, থাকতে দে। তো আমার ভাই কেমন কথা বললো যে থাকতে দিব ঠিক আছে, কিন্তু আমার ভাই কোনো বিয়ে করে আমার বাড়িতে বউ উঠাইতে পারবে না। তাই আমি বললাম, না রে ভাই, আমি বিয়ে করে তোর বাড়িতে বউ উঠাবো না, শুধু আমার ছেলেটা নিয়ে থাকবো। তো তখন আমার ছোটো ভাই আমার একটা ঘর দিল, আমি ওই ঘরে আমার ছেলেটা নিয়ে থাকতেছি। দুঃখের কথা কি বলবো, আমি কোনোদিন প্লেট টান দিয়ে ভাত খাই নাই, প্লেটটাই না, আমি কখনো ভাত খাই নাই। আমি সেই মানুষটা তখন মানুষের জমি জামাতে কাজ করতাম, জমি জামাতে যেখানে সেখানে কাজ পাইতাম ওইখানে কাজ করতাম। ওই সময়তে আমি আবারও মাথায় টুপি পরি, আবারও পাঞ্জাবি পরি, আবারও দাঁড়িয়ে রাখি, আবারও আপনার দিনের পথে চলতে শুরু করি। কিন্তু আমি আর পারতেছি না, মানে আমার দ্বারা আর সম্ভব হয় না। আস্তে আস্তে করে আমি অনেকটা দুর্বল হয়ে যাইতাছি একেবারে। রাত মানে আমি বেশিরভাগ সময় আমার মরিয়মরে কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক দূরে কবর দেওয়া হয়েছে। মরিয়ম নাকি মানে সবাইরে বলে গেছে ও যদি মারা যায় যাতে গ্রামের বাইরে অনেক দূরে তাকে কবর দেওয়া হয়। তা আমাদের গ্রামের বাইরে অনেক দূরে একটা জায়গার মধ্যে ওরে তখন ওখানে কবর দেওয়া হয়েছে। ওর কবরটা তখন আমি ওর কবরের কাছে মাঝে মাঝে যাইতাম, কবরটা প্রায় ভেঙে গেছে। তো আমি ওই ভাঙা কবরে বসে বসে কান্না করতাম মরিয়মের জন্য। আমার আব্বা আম্মার কবরে যাইতাম, কান্না করতাম, মরিয়মের কবরে বসে থাকতাম, মাঝে মাঝে গিয়ে বসে থাকতাম, যেহেতু আমার গ্রাম থেকে অনেক দূরে। এইভাবে কিছুদিন পরে আপনার প্রায় আমি গ্রামে আসার 8 থেকে 9 মাসের মাথায় গ্রামের মানুষ একটা কথা বলে যে মরার উপরে খাড়া, মরার উপরে খাড়া এসে আমার উপরে পড়ে ভাই। 8 থেকে 9 মাস পরে আমার বউয়ের যে রোগটা হয়েছিল সেম রোগটা আমার ছেলের দেখা দিছে। আমার ছেলেটার বয়স তখন কত হবে, আপনার তো 7-8 বছর হবে, 7-8 বছর বয়স। আমার ছেলেটা কিন্তু অত 7-8 বছর বয়সে এতটা বেড়ে যায় না, এতটা স্বাস্থ্যও ভারে নাই, লম্বাও হয় নাই, একটু খাটো করে। মানে ওর তখন হঠাৎ করে ওর মায়ের যে রোগটা ছিল এই রোগটা ওর দেখা দিছে। মুখের মধ্যে বিভিন্ন জায়গার ভিতরে ওই গোটাগুলো আবার উঠা শুরু হয়েছে ওর মায়ের মতো। তো ওর মায়ের তো উঠতো এবং উঠলে 4-5টা কালো হয়ে যাইতো, গর্ত হয়ে যেত এরকম। আর আমার ছেলেটা যেটা হইতো এই কালো হইতো এবং হওয়ার পরে জায়গাটা থেকে পানি বেরোইতো। আমার বউর কিন্তু ওই মুখ থেকে পানি বেরোইতো না বা ওই কাটা জায়গা থেকে পানি বেরোইতো না, কিন্তু আমার ছেলেটার থেকে পানি বেরোইতে আসে। টিপ দিলে পানি বেরোয়, টিপ দিলে পানি বের হয়। প্রায় 2 থেকে 2.5 মাসের মাথায় আমার ছেলে পরিপূর্ণভাবে মানে একদম সম্পূর্ণভাবে পুরো শরীরে তার এই গোটাটা আবার দেখা দিল, পুরো শরীরে। এবং দেখা দেওয়ার পরে যা হয়েছে যে পুরো শরীরটা পচে গেছে, শরীরের বিভিন্ন জায়গায় পচে গেছে। আমি গ্রামবাসীর কাছে সাহায্য চাই যে সাহায্য দেন, ছেলের চিকিৎসা করব। তো গ্রামবাসী আমার কি সাহায্য করবে? আমার ভাইরে বললাম, আব্বার তো বিঘায় বিঘায় সম্পত্তি আছে, বাবার তো সম্পত্তির অভাব নাই, আমার একটু সম্পত্তি দিয়ে একটু বিক্রি করে টাকা দিয়ে আমি সন্তানটা চিকিৎসা করি। আমার ছোটো ভাই বলে, বেশি কথা বললে আপনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন, আপনার বাড়িতে থাকতে দিব না। তখন ভাই ছেলেটার দিকে তাকালে ছেলেটা হা করে থাকতো, মানে রোদের মধ্যে শোয়াইলে, বিছনার মধ্যে শোয়াইয়ে যখন আমি এইভাবে উঠেতে যেতাম ওর পিঠের মাংসটা বিছনায় লেগে যাইতো, মাংসটা বিছনায় লেগে যাইতো। শুধু পানি এরকম মুখের মধ্যে ড্রপ দিয়া শুধু পানি খাওয়াইতাম, আর কিছু না। তো এরকম করে কিছুদিন কাটার পরে আমার ছেলে তখন পুরোপুরিভাবে মৃত্যুশয্যায় চলে গেছে। আমার ভাইয়ের বউয়েরা আমার ভাইয়ের সাথে ঝগড়া করে যে কী কারণে আমার বাড়িতে জায়গা দিছে, তারা বাড়িতে থাকতে পারে না। আমার ছেলে শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়, এই বাড়িতে কোনো মানুষ থাকতে পারে না, সবাই নাকে হাত দিয়ে বাড়িতে চলাফেরা করতেছে। আমার ছোটো ভাই তখন আমাকে আইসা বলল যে ভাইরে, আপনি আমাদের বাড়ি থেকে চলে যাবেন, মানে আমাদের বাড়ি ছেড়ে দিবেন, আপনার ছেলে কিনা আপনি বাড়িতে থাকতে পারবেন না, কারণ আপনার ছেলের গায়ে এরকম দুর্গন্ধ, আমার স্ত্রী বা আমার পরিবারের যারা আছে তারা আমার সাথে ঝগড়া করতেছে, আপনি চলে যান। এই কথা আমারে বললো বিকেলবেলা আসরের আজানের পরে। কালকে দিনের ভিতর আমার ছেলেরে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। তো ছেলেটার আইনে শোয়াইলাম, তখন ভাই ও যে নিঃশ্বাস নেয়,
মানে কি বলবো, মানে আপনাকে ওর যদি মানে দেখাইতেই পারতাম তাহলে আপনি বিশ্বাস করতেন। শরীরে এরকম খাপ 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 হয়ে গেছে, খাপে 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 রক্ত বেরিয়েছে চারপাশ দিয়ে, আর বিশ্রী গন্ধ, মানে এমন গন্ধ ওর মুখের কাছে নাক নেওয়া যায় না। তো আমি ওই দিন রাত্রে 11:30 কি 12টা বাজে চিন্তা করছি কালকে সকালে তো আমার এই বাসা ছেড়ে চলে যেতে হবে, আমার ভাইয়ের বাড়ি থেকে চলে যেতে হবে। এখন ভাইয়ের বাড়িটা ছেড়ে আমি কোন জায়গায় যাব, ভাইয়ের বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আর আমার ছেলেটারে নিয়ে যে আমি কোথাও যাব ওইরকম কোনো সুযোগও নাই। কোথাও নিলে সবাই আমাকে চিচি করবে, কারণ ওর গায়ে আপনার বিশ্রী গন্ধ, মাংস পচা গন্ধ তো খুব মারাত্মক। আর ছেলেটা এভাবে হা করে থাকে, টিউবে করে শুধু পানি দিতাম, নিঃশ্বাসটা যায় না। আমি আল্লাহকে বলে, আল্লাহ নিঃশ্বাসটা নিয়ে যাও। তো ওই দিন রাত্রে 12টা বাজে আমি সিদ্ধান্ত নিলাম যে ছেলেটারে তো আর বাঁচাইতে পারবো না, বা ওরে নিয়ে কোথাও যাইতে পারবো না। আমার ভাইয়ের এই আমার ওয়াইফের কবরে ছেলেটারে রাইখা আমি চলে যাব। তখন 8-9 বছর বয়স, ওর অনেক বড় হয়ে গেছে মোটামুটি। রাত্র 1টার দিকে আমি তখন আমার ছেলেটারে কোলে নিলাম, মানে কোলে নিলাম বলতে পিঠে নিলাম। গন্ধ মানে আপনাকে আমি নাকটারে অনেকভাবে বাইদা এরপরে আমি ওরে কোলেতে নিচ্ছি, কোলে নিয়া কাঁধের উপরে শোয়াইছি, কাঁধের উপর শোয়াইয়া আস্তে আস্তে করে কবরস্থানের দিকে যাইতেছি। গভীর রাত, কবরস্থানে গেছি যে আমার বউর কবরটার কাছে, আমার বউর কবরটার কাজ বরাবর আইসা আমি আমার ছেলের এইভাবে একটা সাদা কাপড় দিয়া ওর মুখটারে পেঁচাইছে, পুরোটা শরীর পেঁচাই ফেলছে, মুখমণ্ডল সব পুরোটা শরীর এভাবে পেঁচাইছি। পেঁচানোর পরে আমার স্ত্রীর যেখানে কবর, আমার স্ত্রীর কবরের কাছে গেছি, যাইয়া আমার স্ত্রীর কবরের পাশে ওরে শোয়াই দিছি। কিন্তু কথা বলতে পারে না, কথাও বলতে পারে না, শুধু চোখ দিয়ে তাকায় থাকে ওইটুকু, আর কোনো শব্দ নাই। তো স্ত্রীর কবরের পাশে নিছি, কবরের পাশে নিয়া ওই জায়গায় শোয়াই দিছি। শোয়াই দিয়ে চিন্তা করছি যে আমি চলে যাব, চোখ যেদিকে চাই সেদিকে চলে যাব। তাই এই জায়গায় শোয়াই দিছি, শোয়াই দিয়া আমি ওই জায়গা থেকে চলে গেছি, মানে ওইখানে আমার ছেলেটারে শোয়াই দিয়ে আমি বাড়ি থেকে চলে গেছি। আমি আর বাড়িতে আসি নাই, বাড়ির কোনো খবরও নেই, বাড়িতে আসিও নাই। ওই জায়গায় আমার ছেলের শোয়াই দিয়া আমি এখান থেকে ধরেন আপনার টোটালি আমি এই জায়গা থেকে চলে গেছি। তো জায়গা থেকে চলে গেছি, আমি আর বাড়িতেও আসি নাই, খবরও আসি নাই। প্রায় 2.5 থেকে 3 বছর কেটে গেল। আমি ওখান থেকে আপনার চট্টগ্রাম সাটকিল বলে একটা জায়গা আছে, ওখানে চলে গেছে। একজনের সাথে পরিচয় আছে, ওইখানে গিয়ে একটা কাজ করছি। প্রায় 2.5 থেকে 3 বছর পরে মানে ছেলেটার কি হইলো, তারা কোথায় দাফন করলো বা কি হইলো এটা জানার জন্য আমি 2.5 থেকে 3 বছর পরে আমি বাড়িতে আসছি। তো বাড়িতে আসার পরে বাজারে যখন আমি ঢুকবো, বাজারে ঢুকতেছি, এই সময় বাজারে যারা আমার চিনে সবাই আমার বলতেছে, আরে কে জামশেদ নাকি? তেনাকে ডাক দিয়ে বলছে, কিরে জামশেদ, তোর ছেলের এতগুলো টাকা দিয়ে তুই কই গেছিলি? তা আমি বললাম যে আমি আমার ছেলের এতগুলো টাকা দিয়ে দিলাম। এগুলো আপনার কি বললো? বলে, তোর ছেলের তুই এতগুলো টাকা দিয়ে নাকি পালাইয়ে গেছস? তোর ছেলের এতগুলো টাকা দিয়ে পালাইলি কেমনে? তোর ছেলের এতগুলো টাকা দিলি কোত্থেকে? তা আমি বললাম, আমি তো আমার ছেলের কোনো টাকা দিইনি। পরে বলে, তুই বাড়িতে যা, বাড়িতে যালি বসবি। তা আস্তে আস্তে করে বাড়ির ভিতরে রওনা দিলাম। মানে তখন অবাক লাগতেছে যে সব এগুলো কী বলে। বাড়িতে আসার পরে আমার ভাইয়েরা সবাই আমার সাথে, আমার ভাইয়ের বউয়েরা, ভাইয়ের ছেলে মেয়ে সবাই যে আমাকে জড়াই ধরতেছে, যেটা আইসে আমার ছেলে এসে আমার জড়াই ধরছে। মানে আমার ছেলের একদম আগের চেহারা। কিরে এই অবস্থা কেন? আমার এসে জড়াই ধরছে, আব্বু মানে আমার দিকে তাকে আছে। তখন আমার ছেলের বয়স কত, আনুমানিক 13 বছর হবে। ওই বয়সে 13 বছর ছেলে তো আর ছোটো না। তা আমি তো ওরে সাদা কাপড়ে পেঁচাইয়া ওরে ওইখানে রাইখে খেলাম, তাহলে ওইভাবে সুস্থ হলো কেমনে? এটা কিভাবে সম্ভব? মানে এটা কি? আমার ছোটো ভাইরে বললাম যে কী হইলো, ঘটনা কি? ওই তো আমি এনে কবরস্থানে শোয়াই গেছিলাম, ওর কী হইলো? কয়, আপনারও কবরস্থানে শোয়াই ওখানে টাকা দিয়ে গেলেন, কারণ আপনারও হসপিটালে কেন ভর্তি করাইলেন না? আমি তখন বললাম, হসপিটালে কেন ভর্তি করাবো, কী হয়েছে, টাকা কি? আমার ছোটো ভাইয়ের মুখে আমি তখন শুনতে পারি, আমি তো আমার ভাইয়েরে মানে আমার ছেলের ওইখানে শোয়াই, আমার স্ত্রীর কবরে শোয়াইয়া আমি চলে গেছি। আমি তো আর এখানে আসি নাই। পরে আমাদের যে ওই আমার স্ত্রীকে যেখানে কবর দিয়েছি সেখান থেকে মোটামুটি খানিকটা দূরে আপনার একটা মসজিদ আছে। ওই মসজিদের ইমাম সাহেব নাকি এই কবরস্থানের উপর দিয়া, মানে ওই আমার স্ত্রীর কবরের পাশ দিয়া বড় কবরস্থানে যাবে, ওখানে কবর জিয়ারাত করবে। কোন একটা মিলাদ আছে ওইখানে, তো ওইখানে কবর জিয়ারাত করে উনি মিলাদ পড়তে ওই মুদ্দারে বাড়িতে যাবে। তা উনি যাওয়ার সময় নাকি দেখলো যে সাদা কাপড়ে পেছন আমার ছেলেটা নাকি পরে আছে, এবং ওর সাথে নাকি এরকম মানে ময়লা টয়লার ভিতরে টাকার মানে কিছু মানে প্লাস্টিক দিয়ে পেঁচানো কিছু টাকার বান্ডিল আমার স্ত্রীর কবরের পাশে। তাই উনি তখন এই টাকাগুলো নিল, নেওয়ার পরে মুখ খুলে দেখলো যে এটা আমার ছেলে। তাই বললো যে
এরকম এরকম। পরে আমার ভাইরা নাকি খবর দিছে, গ্রামের লোকজনকে খবর দিছে, খবর দিয়া বললো যে এইভাবে ছেলেরে পাওয়া গেছে, ছেলের কাছে টাকা, এবং গ্রামের চেয়ারম্যানকে টাকা দিল। গ্রামের চেয়ারম্যান টাকা হাতে নিলে, নেওয়ার পর আমার ছেলেকে ইমিডিয়েটলি নাকি তারা ঢাকায় নিয়ে গেছে এবং নিয়ে হসপিটালে ভর্তি করাইছে। আমার ছেলেকে সম্পূর্ণ ওই টাকায় সুস্থ করছে। আমার ভাইয়ের হিসাব মতো প্রায় 7.5 লক্ষ টাকার কাছাকাছি ওইখানে ছিল, বান্ডেল, টাকার বান্ডেল। তো এই টাকা আজ থেকে এত বছর মানে কোত্থেকে আসলো আমি তো বুঝতে পারলাম না। আমি সাথে সাথে আমার বউয়ের কবরে যাইয়া মাথা নত করে আমি চিৎকার করে কাঁদতে শুরু করছি, বউরে তুই আমার মাফ করে দে, তুই মরার পরেও তোর ছেলের উপকার করে খেলি, আমি তোর সাথে অপরাধ করেছি, অন্যায় করেছি। আমি আমার ছেলেটারে এই থেকে আমার আবার চেয়ারম্যানের কাছে আমার ছেলে সুস্থ হওয়ার পরেও কিছু টাকা ছিল, আমার সবাই কিছু টাকা দিল। ওই টাকাগুলো দিয়ে আমার ছেলেটার আমি সে সময় 13 বছর বয়স হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করাইছি। আমার বউ স্বপ্ন দেখছিল, আমার বাবা মায়ের স্বপ্ন দেখছিল আমার যে কোরআনে হাফেজ বানাবে, আমার বানাইতে পারে নাই। আমার ছেলেকে আমি কোরআনে হাফেজ বানাবো। আপনাদের অশেষ রহমতে আমি আমার ছেলেকে কোরআনে হাফেজ বানাইছি। শুধু কোরআনে হাফেজ নয়, কোরআনে হাফেজ বানানোর পরে আমার ছেলেটাকে আমি সিলেটের একটা মসজিদে আপনার তারাবির নামাজ যে পড়ে, রমজান মাসে তারাবির নামাজে আমার ছেলেটার আমি পাঠাইছি ওইখানে। আমার ছেলে 1 মাস ওখানে তারাবির নামাজ পড়ছে। ওইখানে তারাবির নামাজ পড়া অবস্থায় সেখানকার এক মুসল্লি, উনি লন্ডন থাকে, উনি আমার ছেলের কণ্ঠে কোরআন তালাওয়াত শুনে উনি পাগল হয়ে গেছে। উনি আমার ছেলেকে লন্ডন নিয়ে যাবে। ওইখানে তাদের মানে লন্ডনের কিছু লোকেরা মিলে, বাংলাদেশিরা মিলে একটা মসজিদ বানিয়েছে, ওই মসজিদে আমার ছেলে নামাজ পড়াবে। আমার ছেলেকে নিয়ে গেল। আমার ছেলেকে নিয়ে যাওয়া 1.5 বছরের মাথায় আমার ছেলে আবদার করলো আমার আব্বাকে নিয়ে আসেন। তারা আমাকেও নিয়ে গেল। আমি আলহামদুলিল্লাহ এখন লন্ডনে আছি এবং আমার ছেলেকে আমি বিয়ে করাইছি একটা মুসলিম মেয়ে, সিলেটে বাড়ি। আমার নাতিপুতি আছে। আমার ছেলে এখনও এখানে ইমামতি করে, অনেক ভালো টাকা বেতন পায়, সবাই আমার ছেলেকে ভালো টাকা বেতন দেয়। আমার নাতিপুতি আছে, আমার ছেলের বউ অনেক ভালো। আজও আমি কাউকে বিশ্বাস করাইতে পারি না যে আমার ছেলেকে একটা টাকাও দেয়নি। তো ছেলের যদি জিজ্ঞেস করবো, বলে ওর কিছুই মনে নাই, ও কিছু জানে না। ওর যখন জ্ঞান ফিরে তখন বা যখন বুঝতে পারে তখন দেখো মেডিকেলে, ওরে মানে ওই রাতে কী হয়েছে কিছু বলতে পারে না। আজও আমি গ্রামের সবাইকে বলি আমি আমার ছেলেকে 1 টাকাও দিই না। আরে টাকা যদি আমি ছেলেকে দিবই, তা কবরস্থানে দিব কেন? তো ওই টাকার উৎস কী বা ওই টাকা কোত্থেকে আসলো তা একমাত্র আল্লাহ মাবুদ ভালো জানে, আমি জানি না। তো আমি লন্ডনে আছি, আমি নামাজ কালাম পড়ি, আমার ছেলে একজন কোরআনে হাফেজ। আমি প্রতিনিয়ত আপনার গল্প শুনি, এবং গল্প আমি এমন কোনো গল্প নাই যে আমি এক গল্প 2বার 3বারও শুনেছি। আমি আপনার কাছে আমার জীবনের করুণ ঘটনাটা তুলে ধরলাম, আমার গ্রামের বাড়ির ঠিকানা দিলাম। সব কিছু আপনি চাইলে যাচাই বাছাই করতে পারেন। আর যদি মনে করেন আমার গল্পটা রেকর্ড করবেন করেন, শুধু আমার ছেলের নামটা ভুললেন না। আমার ছেলেকে আমি আমার পরিচয়ে পরিচিত করতে চাই না, আমার ছেলের পরিচয় নিয়ে আমি থাকতে চাই। যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে সিলেটের ভাই মোহাম্মদ জামশেদ আলীর জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, জামশেদ আলীর ছেলে এই মুহূর্তে লন্ডনে আছে এবং তিনিও লন্ডনে আছে, যে কিনা নিজের সন্তানের চিকিৎসা করতে না পেরে সেই সন্তানকে আধা মরা অবস্থায় মানে 90% মৃত স্ত্রীর কবরে রেখে গেল। 2.5 থেকে 3 বছর পর ফিরে এসে দেখলো যে সেই সন্তান বাবার সামনে হাঁটতেছে। আমি গল্পটা শুরুতেই বলেছিলাম যে আল্লাহ যদি কাউকে উপর থেকে টানে, পৃথিবীর সব মানুষ ধরে তাকে নামাতে পারবে না। জামশেদ সাহেব জীবনে অনেক অপরাধ করেছে, অনেক অন্যায় করেছে। দিন শেষে তিনি আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চেয়েছে এবং আল্লাহ তার ক্ষমা কবুল করে তাকে মাফ করে তাকে উপর থেকে টেনে ধরেছে। তাই সমাজের তার ভাইয়েরা, তার বোনেরা, তার আত্মীয় স্বজনরা সবাই তাকে নিচে টানলেও সে কিন্তু নিচে পড়ে নাই। বাবার 1 ফোঁটা সম্পত্তির মালিক না হয়েও লন্ডনে আজ সুন্দর জীবনযাপন করছে জামশেদ ভাই। তাই তাদেরকে বলে যায়, যারা অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লজ্জা পাচ্ছেন, যারা ভাবছেন যে আল্লাহ আমাকে মাফ করবে, তো আপনি শুনে রাখুন, এই পৃথিবীতে রাব্বুল আলামিন তার বান্দার সবচেয়ে বড় অপরাধটাকেও ক্ষমা করে দেয় যদি আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহ বলে ফজরের নামাজের আগ মুহূর্তে, হে বান্দা, তোমার দোয়া কবুল করার জন্য, তোমাকে ক্ষমা করার জন্য আমি প্রথম আসমানে নেমে আসলাম। তুমি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে কাঁদো। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে হাত তুলে খাসনি হতে চাইলে খালি হাতে কোনো বান্দা ফিরে না। এটাই আমার আল্লাহ, এটাই তার দয়া। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এবং জামশেদ ভাইয়ের জন্য কিছু লেখার থাকলে লিখবেন। আর যারা আপেল বাগানের সেই সৌন্দর্য, আমি আসলে জান্নাত দেখি নাই, কিন্তু হুজুরদের মুখে জান্নাতের অনেক বর্ণনা শুনেছিলাম যে রাস্তার পাশে গাছ থাকবে, ফল থাকবে, এভাবে ফল ধরে মাটিতে পড়বে। সে জান্নাতের মতোই হুজুরদের মুখে শোনা
কাশ্মীরের ওই আপেল বাগানটা আমি ভিডিও করেছি, 9 মিনিটের ছোট্ট একটা ভিডিও। সবাই দেখবেন, দেখে ঘুমাতে যাবেন। আল্লাহ হাফেজ এন্ড সালামু আলাইকুম।